ঠিক আছে, তাহলে আমাদের ক্রিয়েটিং এ হাই পারফরমিং টিম এটা আসলে লেসন 1 ছিল এবং এখানে 5টা টপিক আছে। সব টপিকই মনে আছে কি রিলেটেড, কোন ডোমেইন রিলেটেড? এই লেসনটাই আমাদের হচ্ছে পিপল রিলেটেড, তাই না? পিপল রিলেটেড। সো যতগুলো টপিক পাচ্ছি আমরা দেখতেছি সবই আসলে পিপল রিলেটেড। হ্যাঁ, সো এখানে 7টা টপিক আছে। আর কিপিং ইওর টিম অন ট্র্যাক, সেখানে সেটাও পিপল রিলেটেড এবং সেখানে আর অ্যানাদার 7 টপিকস আছে। এখানকার বেশিরভাগ টপিকই আসলে আগে পিএমবকের মানে এখন যে পিএমবকটা আছে আমাদের সেটা 9 নম্বর চ্যাপ্টার রিসোর্স ম্যানেজমেন্ট। হ্যাঁ, সো এই 14টা টপিকের কিছু না কিছু আসলে রিসোর্স চ্যাপ্টারে ছিল, খুবই হয়তো সংক্ষিপ্ত ছিল বা একটু টাচ দেওয়া ছিল। এখন কিন্তু অনেক ডিটেইল টপিকগুলোকে মানে এলাবোরেট করা হয়েছে। সো এই দুইটা টপিক লেসন 1 এবং লেসন 3 ক্রিয়েটিং এ হাই পারফরমিং টিম এবং কিপিং ইওর টিম অন ট্র্যাক, এই দুইটাই কিন্তু কয়েকটা পিএমবকের কয়েকটা চ্যাপ্টারকে টাচ করছে। মেইনলি যেটা টাচ করছে সেটা হচ্ছে রিসোর্স ম্যানেজমেন্ট চ্যাপ্টার নম্বর 9, তারপরে হচ্ছে স্টেক হোল্ডার ম্যানেজমেন্ট অথবা স্টেক হোল্ডার এনগেজমেন্ট, সেটা চ্যাপ্টার 13। ওটাও আমরা কিন্তু দুইটা টপিক অলরেডি পড়ে ফেলছি, তাই না? কোলাবোরেশন উইথ স্টেক হোল্ডার এবং এনগেজিং স্টেক হোল্ডার। তারপর হচ্ছে কমিউনিকেশন চ্যাপ্টার এবং হচ্ছে 3 নম্বর চ্যাপ্টার পিএমবকের প্রজেক্ট ম্যানেজার্স রোল। এই 4টা চ্যাপ্টারকে কিন্তু টাচ করছে এই দুইটা লেসন এবং মোটামুটি অনেক কিছুই চ্যাপ্টার নাম্বার 9 ছিল, যেটা এখন অনেক ডিটেল এবং এলাবোরেট করা হয়েছে। আচ্ছা, আর একটা ইম্পর্টেন্ট বিষয় হচ্ছে যে আমরা ক্রিয়েটিং এ হাই পারফরমিং টিম, প্রথমে টিমের কথা এই জন্য বলা হচ্ছে আসলে টিমই তো প্রজেক্ট করবে, তাই না? এবং আমরা অ্যাজাইলের কনসেপ্ট দেখলাম, অ্যাজাইলে কিন্তু টিমই সবকিছু, তাই না? মানে ইভেন স্ক্রাম মাস্টার তাকে বলা হয়, যিনি প্রজেক্ট ম্যানেজার তাকে স্ক্রাম মাস্টার বা অ্যাজাইল কোচ বা অ্যাজাইল প্র্যাকটিশনার বলা হচ্ছে তাকে, বা প্রজেক্ট লিডার। তার দায়িত্ব কিন্তু তার মেইনলি দুইটা দায়িত্ব, একটা হচ্ছে তার টিমকে কোচিং করানো, কোচ করা, ফ্যাসিলিটেট করা, তাই না? এবং সার্ভেন্ট লিডার হিসাবে আপনার টিমের সমস্ত ফ্যাসিলিটি টিমকে ফ্যাসিলিটেট করা, এটা হচ্ছে স্ক্রাম মাস্টারের কাজ। টিপিক্যাল প্রজেক্ট ম্যানেজমেন্টে আমরা কি করি, প্রজেক্ট ম্যানেজার আসলে কাজগুলোকে বিভিন্ন টিমের অ্যাসাইন করে দেয়, টিমকে মানুষকে অ্যাসাইন করে দেয়। কিন্তু অ্যাজাইলে আমরা দেখতেছি যে অ্যাজাইলে আসলে স্ক্রাম মাস্টার ফ্যাসিলিটেটর হিসেবে কাজ করে। তাইলে এখন বলেন যে আমরা যে কাজগুলো করবো অ্যাজাইলে, সেই কাজগুলো অ্যাসাইন করবে কে? তাহলে টিমকে কাজগুলো অ্যাসাইন করবে কে? এই কনসেপ্টটা আমাদের খুব ক্লিয়ার হতে হবে। অ্যাজাইল প্রজেক্টে বিভিন্ন কাজ করবে না টিম, সেই কাজগুলোকে কে অ্যাসাইন করে দিবে? প্রোডাক্ট ওনার। শাহিনুর ভাই বললো প্রোডাক্ট ওনার, আর কে কি বলবেন? কথা বেঁকে যাচ্ছে, টিম নিজেই সিলেক্ট করবে, যার যার টেকনিক্যাল নলেজ অনুসারে নিজেই সিলেক্ট করবে। কথা কি ভেঙে যাচ্ছে এরকম শুনলাম একটা কমপ্লেইন, না? না রেজা ভাই, আমরা শুনতে পাচ্ছি। ওকে, আমার ইন্টারনেটের মধ্যে সমস্যা করছিল। ঠিক আছে, আমরা সেই কিন্তু লাস্টে বের হয়ে চলে গেছিলাম, আমি আর কানেক্ট হতে পারতেছিলাম না কোনো। যাই হোক, আচ্ছা ওখানে, হ্যাঁ এখানে দেখেন সবার কনসেপ্টটা ক্লিয়ার আছে কিনা, খুবই ইম্পর্টেন্ট। আমরা অ্যাজাইল টিমের কিন্তু কয়েকটা ক্যারেক্টারিস্টিক শুরু থেকে বুঝছিলাম, শুরুর বোধহয় 4টা ক্লাস আমি শুধু অ্যাজাইলের উপরে নিছি। খুবই ইম্পর্টেন্ট কিন্তু অ্যাজাইলের, যেহেতু প্রশ্নের 50% অ্যাজাইল থেকে আসবে, 50% ট্রেডিশনাল থেকে আসবে। রেজা ভাই, ওই যে কনসেপ্টটা মানে ক্লিয়ার ছিলাম না অ্যাকচুয়ালি। যার যার পয়েন্ট থেকে শেষে নিজের কাজ নিজেই অ্যাসাইন করে নিবে। হ্যাঁ রাইট, মানে অ্যাজাইল টিমের একটা ক্যারেক্টারিস্টিক ছিল, অ্যাজাইল টিম হচ্ছে সেলফ অর্গানাইজ, তাই না? সেলফ এম্পাওয়ার্ড, সেলফ অর্গানাইজ এবং ক্রস ফাংশনাল, তাই না? তো সেলফ অর্গানাইজ মানে হচ্ছে 3-4টা জিনিস একটু মনে রাখেন, এটা কিন্তু স্টুডেন্ট ম্যানুয়ালেও আছে। সেটা হচ্ছে সেলফ অর্গানাইজ মানে হচ্ছে যে কোনো একটা কাজ যখন আমাকে দেওয়া হয়, বা এখানে আমরা বলি ইউজার স্টোরি বা কোনো রিকোয়ারমেন্ট বা কোনো স্কোপ, যখন কোনো একটা ইউজার স্টোরি দেওয়া হয়, সেই ইউজার স্টোরি ডেলিভারি দেওয়ার জন্য কি কি কাজ করতে হবে, হ্যাঁ, হোয়াট আর দ্য টাস্ক উই নিড টু ডু, সেইটা আইডেন্টিফাই করবে কে? টিম নিজেই করবে, না প্রোডাক্ট ওনার, না স্ক্রাম মাস্টার।
টিম নিজেই বের করবে যে কি কি কাজ করলে এই ইউজার স্টোরি 100% কমপ্লিট হবে। এরপরে কাজটা কে করলে বেস্ট হয়, হ্যাঁ, সেটা টিম নিজেরাই নিজেদেরকে অ্যাসাইন করবে, নিজেরাই কাজটা পিক করবে, ঠিক আছে। এবং কাজটা 100% ডেলিভারি দেওয়ার জন্য তারাই নিজেরাই টিম কালেকটিভ কমিটমেন্ট করবে যে আমরা কালেকটিভলি এই কাজগুলো ডেলিভারি দেব, ঠিক আছে। তাহলে কি কাজ করতে হবে, কে করবে, হ্যাঁ, কখন কিভাবে করবে, পুরাটার দায়িত্ব হচ্ছে কিন্তু টিমের। এই কনসেপ্ট আমাদের খুব ক্লিয়ার হতে হবে, কারণ প্রশ্নে এইসব জিনিস পাবেন, এগুলো যদি কনসেপ্ট ক্লিয়ার না থাকে তাহলে অ্যান্সার সব গোলমাল লেগে যাবে। আচ্ছা, প্রোডাক্ট ওনার যাকে আমরা বলতেছি, প্রোডাক্ট ওনার কিন্তু মানে স্কাম প্রজেক্ট ম্যানেজমেন্টের একটা টার্ম, কিন্তু আসলে প্রোডাক্ট ওনার আসলে কাস্টমার রিপ্রেজেন্টেটিভ। প্রোডাক্ট ওনার ইকুয়াল টু কাস্টমার রিপ্রেজেন্টেটিভ, ঠিক আছে, যে আসলে কাস্টমারের ভাষা এবং বিজনেস ফুললি বোঝে। এবং প্রোডাক্ট ওনার হচ্ছে সেই ব্যক্তি যার দায়িত্ব হচ্ছে বিজনেস ভ্যালু এনশিওর করা। ব্যাকলগের ওনার কে? প্রোডাক্ট ব্যাকলগের ওনার কে? প্রোডাক্ট ওনার। হ্যাঁ, প্রোডাক্ট ওনার হচ্ছে প্রোডাক্ট ব্যাকলগের, হ্যাঁ, ওনার। তাহলে প্রোডাক্ট, আমরা তিনটা যে রোল, প্রোডাক্ট ওনারের তাহলে রেসপন্সিবিলিটি কি? সে কিসের ওনার? সে আসলে ভ্যালুর, বিজনেস ভ্যালুর ওনার, হ্যালো। ঠিক আছে। এবং হোয়াট এর ওনার, হোয়াট কি করতে হবে, যেটা করলে সবচেয়ে বেশি ভ্যালু ক্রিয়েট হবে, সেটার ওনার হচ্ছে প্রোডাক্ট ওনার। আর টিম তাহলে কিসের? টিমের ডেভেলপমেন্ট। কি আমরা সংক্ষেপে বলতে পারি হাউ। হাউ এর আমি প্রজেক্টে কিভাবে কাজ করব, সেই হাউটার রেসপন্সিবিলিটি হচ্ছে, সেটা ওন করে টিম। এটা একটু লিখে রাখেন সবাই। প্রোডাক্ট ওনার হচ্ছে হোয়াট এবং ভ্যালুর জন্য রেসপন্সিবল, সে হচ্ছে এটার অ্যাকাউন্টেবল এবং অ্যাকাউন্টেবল। টিম হচ্ছে হাউ এর জন্য অ্যাকাউন্টেবল, কিভাবে কাজটা করব। তাহলে স্কাম মাস্টার বা প্রজেক্ট ম্যানেজার যে অ্যাজাইলে, তার তাহলে ওনারশিপ কিসে, সে কিসের জন্য অ্যাকাউন্টেবল, কে বলতে পারবেন? কোঅর্ডিনেশন। কোঅর্ডিনেশন, হ্যাঁ। আর হাউ। তাহলে স্কাম মাস্টার আসলে মেইন হচ্ছে প্রসেসের ওনার, ঠিক আছে। আমরা প্রজেক্ট যে ম্যানেজ করতেছি, এটা যে স্ক্রাম ফলো করি, এক্সপি ফলো করি, কানবান ফলো করি, যেটাই ফলো করি না কেন, বা পিএমওয়ার্ক ফলো করি, সেই প্রসেসগুলো ওনার হচ্ছে স্ক্রাম মাস্টার। তার দায়িত্ব হচ্ছে সমস্ত প্রসেস ঠিকমতো এক্সিকিউট হচ্ছে কিনা, ঠিকমতো আইডেন্টিফাই হচ্ছে কিনা, সেটাকে এনশিওর করা। সেটা হচ্ছে স্ক্রাম মাস্টার বা প্রজেক্ট ম্যানেজারের কাজ অ্যাজাইল প্রজেক্টে। এই তিনটা বিষয়ে মানে অ্যাজাইল প্রজেক্টে তিনটা রোলেই মেইন। এই তিনটা রোল সম্বন্ধে আমাদের ক্লিয়ার কনসেপ্ট থাকতে হবে, আদারওয়াইজ সব প্রশ্নের অ্যান্সার গুগলে পাকা যাবে। হ্যাঁ, আচ্ছা, তাহলে আসলে আমরা শুরু করি। আমরা যদিও বিল্ড এ টিম ফার্স্ট ক্লাসে দেখছিলাম, আজকে কুইকলি আমরা দেখব। তাহলে প্রথম কি করব, আমরা টিমকে বিল্ড করব। টিমকে কিসের উপর বিল্ড করব, আমরা আসলে দেখার চেষ্টা করব আমরা যে প্রজেক্ট করতে যাচ্ছি, সেই প্রজেক্টে আসলে আমাদের কি কি স্কিল সেট লাগবে। আমরা অ্যাজাইল টিমে একটা কথা বললাম যে ক্রস ফাংশনাল। ক্রস ফাংশনালের মানেটা কি? এটা কি আমাদের সবার কনসেপ্ট ক্লিয়ার হচ্ছে? হোয়াট ইজ ক্রস ফাংশনাল? অ্যাজাইল টিমে যে আমরা বলি টিম হবে ক্রস ফাংশনাল, তার মানে কি? বিভিন্ন ফাংশনের সমন্বয়। আমরা টিপিক্যাল অর্গানাইজেশনে কিন্তু ক্রস ফাংশনাল শব্দটা অনেক ইউজ করি, যে আমাদেরকে ক্রস ফাংশনাল কাজ করতে হবে, বিভিন্ন ডিপার্টমেন্ট থেকে লোকজন নিয়ে এসে, যাতে আমার টিমের মধ্যে সব এক্সপার্টিস থাকে। আর কেউ কিছু বলবেন আর কি হতে পারে আসলে ক্রস ফাংশনাল মধ্যে অ্যাজাইলে আসলে কি এক্সপেক্ট করা হচ্ছে ক্রস ফাংশনাল বলতে? প্রজেক্ট চালাতে যে সমস্ত স্কিল সেট লাগবে সবগুলোর মোটামুটি কম্বিনেশন যাতে আমাদের লোকজনের ভিতর থাকে। রাইট, রাইট। তার মানে হচ্ছে আমি প্রজেক্ট যে কাজটা নিচ্ছি, দায়িত্ব নিচ্ছি, সেই দায়িত্বটা বা সেই কাজটা ডেলিভারি দেওয়ার জন্য আমার টিমই সাফিসিয়েন্ট। আমার টিমের মধ্যে সব লেভেলের স্কিল আছে, যেটা দিয়ে আমার অন্য কারো হেল্প দরকার নেই, আমার টিমই এটা ডেলিভারি দিতে পারবে। সেটা আসলে এক্সপেকটেশন হচ্ছে অ্যাজাইল টিমের কাছে এক্সপেকটেশন। ক্রস ফাংশনাল মানে হচ্ছে এটা, যে আমার টিমে যত ধরনের স্কিল দরকার প্রজেক্টটা ডেলিভারি দেওয়ার জন্য, সব স্কিলই আমার টিমে অ্যাভেলেবল, সেটাকে বলা হচ্ছে ক্রস ফাংশনাল। এই জিনিসগুলো একটু সবাই মাথায় ক্লিয়ার রাখি, কারণ এই জিনিসগুলোর উপরে কোশ্চেন আসবে, এবং আপনার যদি আগে ট্রেডিশনাল চিন্তা করি তাহলে কিন্তু এই অ্যান্সারগুলো আমরা দিতে পারবো না। আচ্ছা,
আর একটা প্রশ্ন করি, সেটা হচ্ছে যে অ্যাজাইল টিমে ধরেন কাজ শুরু হয়ে গেছে, একটা ইটারেশন চলতেছে, এর মাঝখানে আমরা দেখলাম যে কাজ যতগুলো আমরা নিছি সে 5টা স্টোরি নিছি, কিন্তু আমরা মাঝামাঝি গিয়ে দেখলাম যে যে অবস্থায় আমরা আগাচ্ছি আসলে 5টা স্টোরি ডেলিভারি দিতে পারবো না, আমরা হয়তো বড় যে 3টা স্টোরি ডেলিভারি দিতে পারবো। তাহলে এখন কি হ্যাঁ একটা ইটারেশন, হ্যাঁ একটা ইটারেশনে, রাইট, মানে একটা ইটারেশনে 5টা কাজ নিছি আমরা, 5টা ইউজার স্টোরি নিছি, কিন্তু মাঝামাঝি গিয়ে দেখতেছি যে মাত্র 3টা ডেলিভারি দেওয়া পসিবল, আর বাকি 2টা ডেলিভারি দেওয়া যাবে না। এই মোমেন্টে স্কাম মাস্টার বা প্রোডাক্ট ওনার তারা কি ডিসাইড করবে যে আমরা এডিশনাল লোক অ্যাড করব যাতে এটা বাকি 2টা ডেলিভারি করতে পারে, নাকি কি করবে তারা? এই দুইটা মানে এই ইটারেশনটা শেষ করবে, এখান থেকে ইম্পর্টেন্ট যেটা আছে এটা পরের ইটারেশনে নিয়ে যাবে এবং প্রথমেই নেবে। আর কারো অ্যান্সার আছে? খুবই ইম্পর্টেন্ট প্রশ্ন, পরীক্ষা অবশ্যই এই রিলেটেড 2-3টা প্রশ্ন পাবেন। কে স্যার দেখেন, কামরুল বুঝতে পারছেন তো নাকি? মানে এখানেও একটা প্রায়োরিটি সেট করবে, মানে ওই 3টা স্টোরি পয়েন্ট, যে 3টা হাই প্রায়োরিটি সেইটা ডেলিভারি দেবে এই ইটারেশনে, আর পরের 2টা নেক্সট ইটারেশনের জন্য প্রায়োরিটি লিস্টে রাখবে। আচ্ছা, আমরা কি এরকম করতে পারি না যে আমরা আরো 3টা লোক বাড়ায় নিলাম যাতে আমরা 5টাই স্টোরি ডেলিভারি দিতে পারি? করা যায়? সেটা আসলে ডিপেন্ড করবে, যদি 5টা স্টোরি পয়েন্টই ইম্পর্টেন্ট হয় হ্যাঁ, সেক্ষেত্রে মনে হয় রিসোর্স অ্যাড করতে হবে। আচ্ছা ঠিক আছে, তাহলে মানে আমাদের হ্যাঁ মনে রাখতে হবে, মানে একদম জেনেরিক কনসেপ্ট, আমরা খুব অ্যাডভান্সে যাব না। অ্যাজাইলের প্রশ্ন আসবে আসলে বেসিক থেকে, বেসিক এবং ইন্টারমিডিয়েট থেকে। মানে বেসিক আমাদের কনসেপ্ট হচ্ছে যে অ্যাজাইলে যদি এরকম দেখি, তাহলে ইমরান ভাইয়ের কথাটা ঠিক আছে যে আমরা যে 3টা টপ দেখতেছি সেই 3টাই ডেলিভারি দেব। হ্যাঁ, এরকম যাতে না হয় এবং কোন লোক অ্যাড করা যাবে না, কারণ আমরা আলোচনা করছিলাম যে ভ্যালোসিটি, যখনই কোনো লোক টিমের মধ্যে নিয়ে আসবেন, ভ্যালোসিটি আসলে বাড়াচ্ছে, বেশিরভাগ ক্ষেত্রে ভ্যালোসিটি কমে যায় টিমের। হ্যাঁ, সো টিমে অ্যাড করা যাবে না। কি করতে হবে, যে 3টা আমি ডেলিভারি দিতে পারবো, তার মানে কি আমরা কিন্তু অলওয়েজ জানি যে মিনিমাল ভায়াবল প্রোডাক্ট দিতেই হবে। এরকম যাতে না হয় 5টাই আমরা করলাম, মানে কিছু কিছু করলাম, ফাইনালি কাস্টমারকে বললাম যে ভাই এই সপ্তাহে তো দিতে পারি নাই, নেক্সট সপ্তাহে আমরা দেবো। হ্যাঁ, 5টায় আমরা কিছু কিছু করলাম কিন্তু একটাও আসলে ডেলিভারি হলো না। এরকম না হয়ে বরঞ্চ আমরা 2টা ডিসকার্ড করে দেবো, করে দিয়ে 3টা যদি আমরা এই ইটারেশনে মিনিমাল ভ্যালুয়েবল প্রোডাক্ট তৈরি করতে পারি, সেই 3টা নিয়ে কাস্টমারকে দেখাবো যে 3টা আমরা তৈরি করছি। ঠিক আছে, কিন্তু এরকম করা যাবে না যে এই সপ্তাহ হয় নাই তাহলে নেক্সট ইটারেশনে করবো, আমরা নেক্সট ইটারেশন হয় নাই তাহলে আবার থার্ড ইটারেশনে করবো, এটা কিন্তু করা যাবে না। এই কনসেপ্টটা আমাদের একদম মাথায় নিয়ে নেন, বিভিন্ন সিচুয়েশন আসবে, এই কনসেপ্টটা যাতে থাকে সবার মধ্যে। রিসোর্স বাড়ানো যাবে না যখন তখন, আর আমরা মিনিমাল ভায়াবল প্রোডাক্ট তৈরি না করে ইটারেশনের শেষে গিয়ে ডেমনস্ট্রেশনে গিয়ে যাতে না বলি যে আমরা তো করতে পারি নাই, আমরা জাস্ট একটু মানে সবকিছু কিছু পার্শিয়ালি করছি, এটার 50% হচ্ছে, ওটা 70%, ওটা 20%, এরকম যাতে না হয়। ওকে, সো টিম যখন তৈরি হয়ে যাবে, টিম কাজ করার জন্য ইম্পর্টেন্ট হচ্ছে গ্রাউন্ড রুল সেট করা, ওয়ার্কিং এগ্রিমেন্ট তৈরি করা। কারো কি মনে আছে আমরা কোনো একটা ক্লাসে কিন্তু ওয়ার্কিং এগ্রিমেন্ট তৈরি করছিলাম যে আমরা টাইমলি ক্লাসে জয়েন করব, তারপরে টাইমলি যাতে ক্লাস শেষ হয় সবাই ডিসকাশনে পার্টিসিপেট করব, যে একজন কথা বলে আরেকজন যদি ডিস্টার্ব না দেই, তারপর নয়েজ যেহেতু আসে সবাই নিজেদেরকে মিউট রাখবো, যখন কথা বলবো তখন আনমিউট করবো। এই সমস্ত গ্রাউন্ড রুল কিন্তু আমরা সেট করছিলাম, ক্লাসে একটা প্র্যাকটিস করছিলাম। সেটা আসলে এই টপিকটা, যে আমরা টিম যখন তৈরি হয়ে যাবে তারপরে গ্রাউন্ড রুল সেট করতে হবে, যাতে টিমের মধ্যে কিন্তু 2টা জিনিস সবসময় ঘটবে, তাই না? একটা হচ্ছে প্রচুর কনফ্লিক্ট হবে যখন আপনি কাজ করবেন, আমরা আমাদের সংসারেই দেখতে পারি, আমাদের সংসারে হ্যাঁ প্রতিনিয়ত ঝগড়াঝাটি থেকে যাচ্ছে, কারণ কি, ওই যে কনফ্লিক্ট তৈরি হচ্ছে। সো কনফ্লিক্ট তৈরি হবে, সেটা স্বাভাবিক। একটা হচ্ছে ডিসএগ্রিমেন্ট তৈরি হবে, তাই না? বিভিন্ন কনসেনসাসে পৌঁছতে পারবেন না, ডিসিশনে মেকিং এ গন্ডগোল লাগবে। তো সেইগুলোকে আপনি কিভাবে, যদি ডিসিশনে কোনো প্রবলেম হয় তাহলে হাউ ডু ইউ সলভ দ্যাট, আর যদি কনফ্লিক্ট হয় তাহলে সেটা আমরা কিভাবে সলভ করব, এই সব জিনিসগুলো থাকবে হচ্ছে গ্রাউন্ড রুলসে। এবং গ্রাউন্ড রুলসটা শুরু হবে ভ্যালু দিয়ে। ভ্যালু মানে কি, আমরা ভ্যালু শব্দটা ইউজ করি না, যে আমাদেরকে ভ্যালু প্র্যাকটিস করা দরকার, প্রতিটা ধর্মের কিছু ভ্যালু আছে, প্রতিটা কালচারের, প্রতিটা দেশেরও কিছু ভ্যালু আছে।
আমরা এক ধরনের কালচারে বড় হয়েছি যেটার ভ্যালু একটু ডিফারেন্ট আমাদের দেশের, আবার ইউরোপের একটা দেশের ভ্যালু কিন্তু ডিফারেন্ট, তাই না? আমাদের কিন্তু ধরেন এই যে আমরা যেটা বাইরে দেখি যে আমরা বয়ফ্রেন্ড গার্লফ্রেন্ড, তো এটা কিন্তু আমাদের কালচার অ্যাকসেপ্টেড না, এটা কিন্তু বাইরে এটা কোনো ব্যাপার না। আমাদের ভ্যালুটা ডিফারেন্ট। আপনার টিমটা কি কি ভ্যালুকে সবচেয়ে প্রায়োরিটি দিবে, মূল্যবোধ, হ্যাঁ, শেয়ার্ড ভ্যালুস, সেগুলো আসলে আপনাকে ডিসাইড করতে হবে। সেগুলো আমরা এখানে করব, শেয়ার্ড ভ্যালু ডিসাইড করতে হবে। তারপর আমরা কি কি টিম নর্মস ফলো করব, কি কি গ্রাউন্ড রুলস ফলো করব। আর একটা শব্দ আমরা ইউজ করি, প্লে বুক। প্লে বুক মানে কি? গত ক্লাসে কি বলছিলেন? গ্রাউন্ড রুলস। হ্যাঁ, গ্রাউন্ড রুলস। প্লে বুক মানে হচ্ছে আমাদের খেলার রুল আর কি, তাই না? আমরা যে খেলতেছি প্রতিটা খেলারই একটা প্লে বুক থাকে, সেটা। আচ্ছা ঠিক আছে, আমরা তাহলে এই সবগুলো দেখা শুরু করি। এখানে আলোচনা করতে গেলে অনেক টাইম লাগবে, তো আমরা যাই, শুরু করি আসলে। তো প্রথম টপিকটা যাচ্ছে বিল্ড এ টিম। তো আমি একটু কুইক যাব, যেহেতু এইটা আগে আমরা একবার দেখেছি। সো বিল্ড এ টিম, এই দুইটা স্লাইড তো আসলে পিএমপি এবং যেহেতু প্রথম ছিল পিপল প্রসেস থেকে কত প্রশ্ন আসবে এগুলো আমরা জানি। এখানে কি কি এনাবেলার আছে সেটা একটু আমরা দেখে নিই আরেকবার। সাপোর্ট ডাইভার্সিটি অ্যান্ড ইনক্লুশন, খুবই ইম্পর্টেন্ট। আজকাল ডাইভার্স টিম নিয়ে কাজ করতে হয়, এবং ডাইভার্সিটি এবং ইনক্লুশন কি খারাপ না ভালো? ডাইভার্সিটি অ্যান্ড ইনক্লুশন, টিমের মধ্যে যদি ডাইভার্সিফিকেশন না থাকে ভালো না? ভালো তো ভালো না। হ্যাঁ, বিভিন্ন স্কুলের, বিভিন্ন কালচারের, বিভিন্ন রিলিজিয়ন, বিভিন্ন ল্যাঙ্গুয়েজে যদি লোকজন থাকে, তাহলে আসলে সেটা ডিফারেন্ট ডাইমেনশন ক্রিয়েট করে। এই যে গুগলে কি শুধু আমেরিকার লোকজন কাজ করে, নাকি পুরো ওয়ার্ল্ডের লোকজন কাজ করে? গুগল কিংবা ফেসবুক কিংবা অ্যামাজন, পুরো ওয়ার্ল্ডের লোকজন কিন্তু কাজ করতেছে গুগলে, বিভিন্ন দেশের। এবং তারা পিকই করে যে আমার বাংলাদেশ থেকে কিন্তু ওরা লোক নিয়ে যায়, তাই না? বিভিন্ন ইউনিভার্সিটিতে বুয়েটে পরীক্ষা হয়, ডাইরেক্টলি ঢাকা ইউনিভার্সিটিতে মানে পরীক্ষা হয় ডাইরেক্টলি, গুগলের লোকজন এসে পরীক্ষা করে নিয়ে যায়। কারণ কি? ডাইভার্সিটি অ্যান্ড ইনক্লুশন। অ্যাপ্রেস টিম স্কিলস, তার মানে হচ্ছে আমার টিম প্রজেক্ট করার জন্য যে যে স্কিল লাগবে সেটাকে অলরেডি কি স্কিল আছে আর কি কি স্কিল লাগবে সেটাকে আইডেন্টিফাই করা। ডিটারমাইন টিম মেম্বার রিকোয়ারমেন্টস, টিম মেম্বারদের কোনো ট্রেনিং রিকোয়ারমেন্ট আছে কিনা, বা তাদের কোনো স্পেসের বা কোনো কিছু রিকোয়ারমেন্ট আছে কিনা সেটাকে আইডেন্টিফাই করতে হবে। কন্টিনিউয়াসলি অ্যাসেস অ্যান্ড রিফ্রেশ টিম স্কিলস। হ্যাঁ, আমরা যখন প্রজেক্ট করতে থাকবো নতুন নতুন স্কিলের দরকার হতে পারে, তো সেটা আমাদেরকে রিফ্রেশ অ্যাসেস করতে হবে এবং রিফ্রেশ করতে হবে। যদি ল্যাক থাকে সেটা আমাদেরকে সামহাউ ম্যানেজ করতে হবে, টিমকে ট্রেনিং দিয়ে হোক বা নেক্সট ইটারেশনে নতুন লোকজনকে ইনক্লুড করে হোক, যেভাবে পারি আমরা। মেইনটেইন টিম নলেজ অ্যান্ড ট্রান্সফার, খুবই ইম্পর্টেন্ট, তাই না? টিম নলেজ অ্যান্ড ট্রান্সফার মানে যারা এক্সপিরিয়েন্স লোকজন থাকবে তাদের সাথে, এখানে আমরা একটা দেখবো, এখানে একটা বলা আছে পেয়ারিং করানো। যারা একটু মেন্টর টাইপ এক্সপিরিয়েন্স লোকজন তাদের সাথে নতুনদেরকে ট্যাগ করানো, পেয়ারিং করানো, যাতে আসলে নলেজটা সহজে ট্রান্সফার হয়। আর এটা আসলে কন্টিনিউয়াস একটা প্রসেস, নলেজ ট্রান্সফার করতে হবে। ডিসকাস রেসপন্সিবিলিটিস উইদিন দ্য টিম, কে কোন রেসপন্সিবিলিটি নিবে সেটা নিজেরা ডিসকাস করে ডিফাইন করবে অ্যাজাইলে। আর যদি ট্রেডিশনাল হয় তাহলে আমরা কি কি রোল লাগবে, আর্কিটেক্ট লাগবে, ইঞ্জিনিয়ার লাগবে, ফোরম্যান লাগবে, স্কিল লেভেল লাগবে, আনস্কিল লেভেল লাগবে, এই রোলগুলোকে আমাদের ডিফাইন করতে হবে এবং কোন রোলের রেসপন্সিবিলিটি সেটা আইডেন্টিফাই করতে হবে। এবং পরে ট্রেডিশনাল প্রজেক্ট ম্যানেজার আমরা সেই অনুযায়ী তাদেরকে কি করব, ইনভলভ করব। ঠিক আছে, এই ডেলিভারেবলগুলো নিয়ে আমরা আলোচনা করব। স্কিল লিস্ট, আমরা যখন আমরা টিমকে অ্যাপ্রেস করব তখন আমরা স্কিল লিস্ট পাবো, কি কি টেকনোলজি আমরা ইউজ করব থ্রু আউট দ্য প্রজেক্ট সেটাকে আমাদেরকে আইডেন্টিফাই করতে হবে। রিসোর্স শিডিউল, রিসোর্স শিডিউল মানে কি? রিসোর্স শিডিউল, হ্যাঁ, লিস্ট অফ রিসোর্স, তাদের অ্যাভেলেবিলিটি। শিডিউল মানে টাইম না কিন্তু, হ্যাঁ, রিসোর্স শিডিউল মানে কি কি রিসোর্স লাগবে, তাদের কম্পিটেন্সি, তাদের অ্যাভেলেবিলিটি, হ্যাঁ, তাদের এক্সপিরিয়েন্স, তাদের স্কিল সেট, কম্পিটেন্সি, এই সবগুলোকে আমরা রিসোর্স শিডিউল বলতেছি। এই টপিকটা আসলে মেইন আউটপুট হচ্ছে রিসোর্স শিডিউল। আর রেট, আমাদের যখন আমরা বিল্ড টিম করতেছি তখন রেটটাও জানতে হবে যে কোন রেটে আমাদের, কারণ এটা একটা কস্ট বেনিফিট তো অ্যানালাইসিস করতে হবে, তাই না? আমরা যদি এক্সপিরিয়েন্স লোকজন চাই, এক্সপার্ট চাই, তাহলে আমাদের কি হবে, রেট হয়তো বেড়ে যাবে। তো দেখতে হবে বাজেটের সাথে কি করা যায় আমাদের। রিসোর্স অ্যাসাইনমেন্ট, কে কোন কাজ করবে সেটা আমরা অ্যাসাইন করব। রেসি ম্যাট্রিক্স টুল আমরা এর আগেও দেখেছিলাম, তাই না? রেসপন্সিবল, অ্যাকাউন্টেবল, কনসালটেন্ট, ইনফর্ম, এটা দিয়ে আসলে আমরা কাজ অ্যাসাইন করার জন্য ইউজ করি রেসি ম্যাট্রিক্স। স্পেশালি ট্রেডিশনাল প্রজেক্ট ম্যানেজমেন্ট ইউজ হয়।
আর আমরা তো জানি যে সেলফ অর্গানাইজেশন অ্যাজাইলে আমরা আসলে নিজেরাই অ্যাসাইন করি। প্রি অ্যাসাইনমেন্ট টুলস, এটা আমরা দেখবো, এটা নতুন টপিক, এটা থেকে একটা দুটো প্রশ্ন আসবে। হ্যাঁ, প্রি অ্যাসাইনমেন্ট টুলস, যে কিভাবে আমরা আসলে লোকজনকে আইডেন্টিফাই করতে পারি যে কারা আমাদের প্রজেক্টের কোন কাজের জন্য অ্যাপ্রোপ্রিয়েট। ভার্চুয়াল টিম ইজ এ বিগ ইস্যু, আমরা কোভিডে সেটা সবচেয়ে হারে হারে বুঝতে পারছি। সো ভার্চুয়াল টিম আমাদেরকে ডিফারেন্ট ডাইমেনশন অনেক আগে থেকে দিচ্ছে, এবং আমরা এখন যে বলি না যে গিগ ইকোনমি, তাই না, গিগ ইকোনমি, তাই না? সো যে গিগরা যে কাজ করতেছে কন্ট্রাকচুয়াল বা টার্ম বেসিস, কোনো জায়গায় তারা জব করে না আসলে, তাই না? যখন যে কাজে দরকার বিভিন্ন কোম্পানিতে বিভিন্ন জায়গায় তারা ভার্চুয়ালি জব করতেছে। সো বিরাট একটা মুভমেন্ট। ঠিক আছে, তাহলে আমরা প্রজেক্ট শুরু করতেছি। প্রজেক্ট টিম, তার মানে প্রজেক্টের কাজ যারা করবে তাদেরকে আমরা প্রজেক্ট টিম বলতেছি। এটাকে স্ক্রামে বলা হয় ডেভেলপমেন্ট টিম। আর এই চ্যাপ্টারটা আসলে আমরা ওই যে রিসোর্স চ্যাপ্টারের 5টা প্রসেস ছিল, মোস্ট প্রবাবলি 5টা প্রসেস নিয়েই আলোচনা করবো আসলে। কারণ মনে আছে 5টা প্রসেস কি ছিল? প্ল্যান, রিসোর্স ম্যানেজমেন্ট, তারপর হচ্ছে এস্টিমেট অ্যাক্টিভিটি রিসোর্স, প্রতিটা অ্যাক্টিভিটির জন্য কিরকম রিসোর্স লাগবে, তারপরে এক্সিকিউশনে ছিল অ্যাকুয়ার রিসোর্স, যেটা আমরা এখানে দেখতেছি, মানে টিমকে অ্যাকুয়ার করা। তারপরে হচ্ছে ডেভেলপ টিম, টিমের যে স্কিল গ্যাপ আছে সেটা আপনি ডেভেলপ করবেন। আর থার্ড হচ্ছে ম্যানেজ টিম, টিমকে ম্যানেজ করা থ্রু আউট দ্য প্রজেক্ট। আর লাস্টে একটা প্রসেস ছিল, সেই প্রসেসটা হচ্ছে কন্ট্রোল রিসোর্স। কন্ট্রোল রিসোর্স মানে ইট ইজ অনলি টকিং অ্যাবাউট ফিজিক্যাল রিসোর্স, নট হিউম্যান রিসোর্স। ঠিক আছে, এই জিনিসগুলো কিন্তু এখানে আছে, যে প্রজেক্ট রিসোর্স ম্যানেজমেন্টের মধ্যে আমরা এস্টিমেট করবো, অ্যাকুয়ার করবো, ম্যানেজ করবো। এস্টিমেট আদার রিসোর্সেস, দোজ টিম মেম্বার্স উইল নিড টু ক্যারি আউট দ্য ওয়ার্ক, অবটেন দ্য পিপল, অ্যাকুয়ার করা, ডেভেলপ টিম করা, এবং টিমের পারফরমেন্স ট্র্যাক করা। সেই ট্র্যাকিং নিয়ে আমরা আসলে ডিটেল করবো। কিপ ইউর টিম অন ট্র্যাক, সেখানে অনেকগুলো টপিক আছে, এবং পারফরমেন্স নিয়েও একটা টপিক আছে, সেখানে আমরা ডিটেল করবো। আচ্ছা, প্রজেক্ট মেম্বার রিকোয়ারমেন্টস আমাদেরকে আইডেন্টিফাই করতে হবে। কেউ প্রশ্ন করতেছিলেন? আচ্ছা, এখানে খুবই বড় বিষয় হচ্ছে যখন আমরা রিকোয়ারমেন্ট আইডেন্টিফাই করব টিম মেম্বারদেরকে, যে কারা আমার টিমে কাজ করবে, তখন আমাদের দেখতে হবে স্পফ। স্পফ মানে কি? সিঙ্গেল পয়েন্ট অফ ফেইলিউর। ঠিক আছে, এরকম যাতে না হয় একটা কাজ শুধু একটা রিসোর্সে পারে এবং সে যদি অ্যাবসেন্ট থাকে তাহলে আমাদের কাজ স্টপ হয়ে যায়। এই জন্য কিন্তু অ্যাজাইলে আমরা বলি জেনারেলাইজ স্পেশালিস্ট, তার মানে টি শেপ লোকজন থাকবে, তাই না? তার মানে যদি ওইরকম রাখি আমরা সবাই আই শেপ, তার মানে একজন আই যদি অ্যাবসেন্ট থাকে তাহলে কিন্তু বাকিরা স্টাক হয়ে যাবে। সো সিঙ্গেল পয়েন্ট অফ ফেলিউর যাতে না হয়, এই জন্য আমাদেরকে টি শেপের লোকজন রাখতে হবে, যাতে তার কাজটা অন্য কেউ চালিয়ে নিতে পারে। তার মতো হয়তো ডিপ পারবে না, কিন্তু যাতে তার জন্য কাজটা স্টপ না হয়ে যায়। তো সিঙ্গেল পয়েন্ট অফ ফেলিউর যাতে না হয় তার জন্য আমাদেরকে ট্রাই করতে হবে যখন আমরা এই যে টিম মেম্বার কনসিডারেশন করব। এবং ফিজিক্যাল রিসোর্স নিয়ে আমাদের কনসিডার করতে হবে, কারণ কাজ করতে শুধু তো মানুষ লাগবে এরকম না, আমাদেরকে ফিজিক্যাল রিসোর্স লাগবে, ইকুইপমেন্ট লাগবে, ফ্যাসিলিটি লাগবে, বিভিন্ন ম্যাটেরিয়াল লাগবে, সেটা আমাদের থাকতে হবে। অ্যাক্সেস রাইট, আমরা যে সাইটে যাই কাজ করতে, ফিজিক্যালের কথাই বলি, তাহলে সাইটে কি আমরা যখন তখন ঢুকে যেতে পারি? বিভিন্ন সাইটে কিন্তু বিভিন্ন রেস্ট্রিকশন থাকে, তো আপনার পারমিশন নিয়ে কিন্তু সাইটে যেতে হবে। আবার আমি যদি সফটওয়্যারের কথা বলি, আপনি চাইলেই যে কোনো নেটওয়ার্কে যে কোনো ডাটা সেন্টারে ঢুকতে পারবেন না, ইউ হ্যাভ টু হ্যাভ পারমিশন, তাই না? সেই পারমিশন না হলে কিন্তু আপনি ঢুকতে পারবেন। আমরা জুম করতেছি না, জুমে যে আপনারা সবাই কানেক্ট হয়ে গেলাম, সবাইকে অ্যাক্সেস রাইট দেওয়া হয়েছে থেকে আপনি কানেক্ট হতে পারছেন। সো এগুলোকে এনশিওর করা, আমরা যখন টিম বিল্ড করতেছি তখন কনসিডার করা। আচ্ছা, স্টেক হোল্ডার নিয়ে আমরা অলরেডি অনেক কথাবার্তা বলছি। সো স্টেক হোল্ডারকে আমরা এরকম ক্যাটাগরির স্টেক হোল্ডার যখন আমরা প্রজেক্ট করতে থাকি, এরকম ডিফারেন্ট কাইন্ড অফ স্টেক হোল্ডার ক্যাটাগরিক্যালি আমরা আইডেন্টিফাই করতে পারি। এবং এই যে সার্কেল গুলো দেখতেছি, এটা আসলে সার্কেল অফ ইনফ্লুয়েন্স। যত কাছের সার্কেল তত আসলে আমি তার দ্বারা অ্যাজ এ প্রজেক্ট ম্যানেজার বা অ্যাজাইল কোচ ইম্প্যাক্টেড হব, এবং আমারও দায়িত্ব হচ্ছে তাদেরকে ইনফ্লুয়েন্স করা, আদারওয়াইজ অনেক কাজ আমি উদ্ধার করতে পারবো না। ঠিক আছে, সেই সার্কেল অফ ইনফ্লুয়েন্সকে কনসিডার করতে হবে। এবং এই ক্যাটাগরির সব প্রজেক্টে খেয়াল করে দেখেন, এই ক্যাটাগরির কিন্তু মানে স্টেক হোল্ডার আছে আমাদের প্রজেক্টে। রিসোর্স ম্যানেজার যারা আপনাকে রিসার্চ দিবে,
প্রজেক্ট ম্যানেজার তো আর রিসোর্স ম্যানেজার না, সে আসলে এইচআর এর কাছ থেকে বা যারা প্রকিউরমেন্টে আছে তাদের কাছ থেকে বিভিন্ন রিসোর্স অ্যাকোয়ার করবে, নিবে। সো রিসোর্স ম্যানেজার কিন্তু সবচেয়ে বিগ ইস্যু। তারপরে প্রজেক্ট ম্যানেজার, পোর্টফোলিও ম্যানেজার, প্রোগ্রাম ম্যানেজার্স, অন্য প্রজেক্টে যারা, তাদের সাথে রিসোর্স শেয়ার করতে হবে, ইকুইপমেন্ট শেয়ার করতে হবে, ফ্যাসিলিটি শেয়ার করতে হবে। তো তাদের সাথে ভালো রিলেশন থাকতে হবে আপনার, ঠিক আছে? আর প্রজেক্ট টিম তো আসলে কি, আর এইভাবে আপনি উপরের দিকে যান। পিএমও অফিস, স্টিয়ারিং কমিটি, আমরা পিএমও অফিস পড়ছি তাই না? একটা চ্যাপ্টারে কিন্তু পিএমও অফিসের ডিটেল পড়ছি। স্টিয়ারিং কমিটি যারা মানে টপে থাকবে, স্টিয়ারিং করবে। স্পেশালি সরকারি জায়গায় আমরা বলছিলাম যখনই কোনো প্রজেক্ট ইনিশিয়েট হয় 3টা টিম শুরু হয়ে যায় তাই না? পিএসসি, স্টিয়ারিং কমিটি, পিইসি, এভালুয়েশন কমিটি, এবং একটা হচ্ছে যেটা কাজ করবে পিআইসি, প্রজেক্ট ইমপ্লিমেন্টেশন কমিটি। সো এটা আমাদের প্রাইভেট সেক্টরেও আছে। গভর্নিং বডিজ, তারপরে স্পন্সর, যিনি আসলে প্রজেক্টের সবকিছু ফ্যাসিলিটেট করবেন। আর তার বাইরে এন্ড ইউজার্স, কাস্টমার্স, সাপ্লায়ার্স এবং আদার এনি স্টেক হোল্ডার্স, যাদের কোনো না কোনো স্টেক আছে আমাদের প্রজেক্টে, তাদেরকে নিয়ে আমাদেরকে চিন্তা ভাবনা এবং কাজ করতে হবে। ওকে, আচ্ছা। এবং স্টেক হোল্ডার, প্রজেক্ট স্টেক হোল্ডারকে আমরা কিন্তু এই যে এই 4টা প্রসেস কিন্তু অলরেডি মনে আলোচনা করছি আমরা। চ্যাপ্টার নম্বর 13-তে আছে, যদি ডিটেইল জানতে চান আমরা চ্যাপ্টার নম্বর 13 কনসাল্ট করতে পারি পিএম বকের, বা এখানে 2-3টা টপিক আমরা অলরেডি পড়ছি। একটা হচ্ছে এনগেজ স্টেক হোল্ডার, আর একটা কিন্তু পড়ছিলাম কোলাবরেট স্টেক হোল্ডার্স। তো সেখানে কিন্তু আমরা দেখেছি যে স্টেক হোল্ডারকে আইডেন্টিফাই করতে হবে, যে আমরা বললাম না যে ক্যাটাগরি স্টেক হোল্ডার, সবাইকে আইডেন্টিফাই করতে হবে। করার পরে আমরা কোথায় রাখি? একটা ডকুমেন্টে রাখি, যে ডকুমেন্টটা কিন্তু আপনাদের কাছে কিন্তু আছে, স্টেক হোল্ডার রেজিস্টার। হ্যাঁ, স্টেক হোল্ডার রেজিস্টার একটা টেমপ্লেট কিন্তু আপনাদের কাছে আছে, ওই যে স্টুডেন্ট পোর্টাল থেকে আপনারা ডাউনলোড করতে পারবেন, চয়েস পোর্টাল থেকে। ফাইল ডাউনলোড করছেন না, ফাইলের মধ্যে দেখবেন যে স্টেক হোল্ডার রেজিস্টার আছে। আচ্ছা, আইডেন্টিফাই করার পরে প্ল্যানিং এর কাজ হচ্ছে স্টেক হোল্ডার এনগেজমেন্ট প্ল্যান তৈরি করতে হবে, যে কাকে কিভাবে কখন আপনি এনগেজ করবেন। এবং এক্সিকিউশনে এসে আপনাকে এনশিওর করতে হবে যে স্টেক হোল্ডার এনগেজমেন্ট হয়েছে। এবং আমরা কিন্তু এখানে একটা জিনিস পড়েছিলাম যে এনগেজমেন্ট লেভেল, তাই না? ডিজায়ার্ড লেভেল একটা ছিল, পাওয়ার ইনফ্লুয়েন্স গ্রিড। পাওয়ার ইনফ্লুয়েন্স গ্রিড তো ছিলই, আচ্ছা, আরেকটা আমরা অ্যাসেসমেন্ট পড়ছিলাম না, রাইট। স্টেক হোল্ডার এনগেজমেন্ট অ্যাসেসমেন্ট লেভেল। সেখানে আমরা কিন্তু দেখাইছিলাম যে কেউ আছে আনঅ্যাওয়্যার, কেউ আছে লিডিং, আবার কেউ নিউট্রাল। তো আমাদেরকে কিন্তু চেষ্টা করতে হবে সবাই যাকে যে ডিজায়ার্ড লেভেলে দরকার তাকে যাতে আমরা সেই লেভেলে নিয়ে আসতে পারি। এবং থ্রু আউট দ্য প্রজেক্ট স্টেক হোল্ডারকে আমাদের এনগেজমেন্ট লেভেলকে মনিটর করতে হবে, ঠিক আছে? সো এই হচ্ছে আমাদের স্টেক হোল্ডার নিয়ে কাজ করতে হবে। এই যে এটা হচ্ছে স্টেক হোল্ডার আইডেন্টিফিকেশন যেটা বললাম, এবং আমরা এই যে আমি নিচে একটু দিয়ে দিচ্ছি যে স্টেক হোল্ডার রেজিস্টারে সমস্ত স্টেক হোল্ডার ইনফরমেশন থাকবে। এবং স্টেক হোল্ডারের আমরা যে পড়েছিলাম, অলরেডি পড়ছি, যে তাদের ইনফ্লুয়েন্স কি, পাওয়ার কি, এবং কিভাবে তাদেরকে যে কোয়াড্রেন্টে পড়বে তাদেরকে আমরা কিরকম বিহেভ করবো, এটা আমরা একটা পরীক্ষাও নিয়েছিলাম। স্কিল লিস্ট দেখেন, এই যে 11টা স্কিল দেখা যাচ্ছে এখানে। আমাকে একটু বলেন যে এই স্কিলগুলো কি টেকনিক্যাল স্কিল নাকি ম্যানেজমেন্ট বা সফট স্কিল নাকি হার্ড স্কিল? এই 11টা স্কিল সফট স্কিল। দেখেন, আমরা কিন্তু প্রজেক্ট ম্যানেজমেন্ট করতেছি তাই না? ম্যানেজমেন্ট তার মানে অনেক ম্যানেজমেন্টের বিষয় আছে, এবং এখানে টেকনিক্যাল স্কিল দিয়ে না, আসলে টেকনিক্যাল স্কিল আমরা সবাই হার্ড স্কিল বলি, আর আমরা ম্যানেজমেন্ট স্কিলকে সফট স্কিল বলি। এখানে যে 11টা স্কিলের কথা বলা হয়েছে, প্রজেক্ট ম্যানেজার এবং যারা প্রজেক্ট টিমে কাজ করবে তাদের এই আসলে সফট স্কিল থাকতে হবে, ঠিক আছে? কনফ্লিক্ট ম্যানেজমেন্ট করার স্কিল থাকতে হবে। এটা নিয়ে আমরা একটা টপিকই আছে, আমরা ডিটেইল করবো যে কিভাবে কনফ্লিক্ট তৈরি হয় এবং সেটাকে কিভাবে ম্যানেজ করতে হয়। কালচারাল অ্যাওয়ারনেস থাকতে হবে, একই কালচারের লোকজন মিলে তার প্রজেক্ট করতেছে না, ডিফারেন্ট কালচারের লোকজন থাকবে, সবার কালচারকে বুঝতে হবে। কারণ এটা নিয়ে আসলে আমরা সবাই মানে কি বলবো সেন্সিটিভ। সো কালচারাল অ্যাওয়ারনেস যাতে আমরা করি, মানে ঠিক রাখি, রিলিজিয়ন, তারপরে ল্যাঙ্গুয়েজ খুব ইম্পর্টেন্ট। ডিসিশন মেকিং, আমরা যে ডিসিশন মেকিং করতে পারি, আমি ওদের একটা টার্ম ইউজ করছিলাম, মনে আছে? ডিসিশন নিয়ে একটা টার্ম ইউজ করছিলাম, ডিসিশন ল্যাটেন্সি। কারণ মনে আছে ডিসিশন ল্যাটেন্সি? যে অর্গানাইজেশন ল্যাটেন্সি বেশি, সেই অর্গানাইজেশনের মানে প্রোগ্রেস কম।
হ্যাঁ মানে স্লো হয়ে যাবে এবং এখন যে মার্কেটের অবস্থা সেখানে আপনি মানে সার্ভাইভই করতে পারবেন না। ঠিক আছে, সো আমাদের কিন্তু অ্যাজাইলের একটা অন্যতম টার্গেট হচ্ছে ডিসিশন ল্যাটেন্সি কমানো, এবং যদি আপনি ডিসিশন ল্যাটেন্সি কমাতে পারেন মানে আপনার স্পিড অফ ডেলিভারি অনেক বেড়ে যাবে। আর যদি আপনি এটা ঠিক না করতে পারেন তাহলে আসলে আপনার প্রজেক্টের শিডিউল, কস্ট কোনো কিছু কন্ট্রোলে রাখতে পারবেন না। ঠিক আছে, সো ডিসিশন মেকিং ক্যাপাবিলিটি যারা আমরা ডিসিশন মেকিং এ ইনভলভ তাদেরকে আসলে থাকতে হবে। এবং আমরা জানি অ্যাজ এ সেলফ অর্গানাইজিং, তার মানে নিজেদেরকে ডিসিশন মেক করতে হবে যে কোন কাজটা আমি ভালো পারি ওটা আমাকে পিক করে নিতে হবে। ফ্যাসিলিটেশন, হ্যাঁ আমাকে ফ্যাসিলিটেট করতে হবে আমার টিমকে। হ্যাঁ, এবং যে আমরা মিটিং করতেছি, বিভিন্ন ইভেন্ট হবে, অ্যাজাইলে নানান ধরনের সেরিমনি আছে, এবং ট্রেডিশনাল প্রজেক্ট ম্যানেজমেন্টেও নানান ধরনের ইভেন্ট হবে, সবগুলোকে ফ্যাসিলিটেট করতে হবে সাকসেসফুলি। লিডারশিপ থাকতে হবে। আমরা তো বলেছিলাম পড়ছিও যে আমরা আসলে ম্যানেজারের চেয়ে লিডার বেশি চাচ্ছি, এবং এখন অনেক জায়গায় প্রজেক্ট ম্যানেজার না দেখে শব্দটা দেখবেন প্রজেক্ট লিডার বলতেছে, রাইট? সো ম্যানেজমেন্ট তো আমাদের লাগবেই, তার সাথে সাথে আমাদের লিডারশিপকেও প্র্যাকটিস করতে হবে, এবং লিডারশিপ আমাদেরকে বেশি প্র্যাকটিস করতে হবে। এবং অ্যাজাইল যদি বলি তাহলে আমাদের লিডারশিপের নানান টেকনিক আছে। যদি আমরা পিএম প্রজেক্ট ম্যানেজার্স রোল চ্যাপ্টার নম্বর 3 তে পড়েন প্রজেক্ট ম্যানেজার্স রোল, তাহলে দেখবেন যে ওই লিডারশিপ নিয়ে অনেক কথাবার্তা আছে, অনেক ধরনের লিডারশিপের টাইপ আছে, কিন্তু আমরা অ্যাজাইলে প্রেফার করি হচ্ছে সার্ভেন্ট লিডারশিপ। মিটিং ম্যানেজমেন্টের স্কিল থাকতে হবে, নেগোসিয়েশন স্কিল, নেটওয়ার্কিং স্কিল। নেটওয়ার্কিং মানে কি? আমরা অনেক সময় বলি যে নেটওয়ার্কিং মানে হচ্ছে যদি নেটওয়ার্কিং ঠিক মতো না করতে পারেন তাহলে কি নো ওয়ার্কিং, কোনো কাজই আসলে হচ্ছে না, কোনো প্রোগ্রেস হচ্ছে না। সো নেটওয়ার্কিং ইজ ক্রিটিক্যাল। অবজারভেশন অ্যান্ড কনভারসেশন করতে হবে, সার্ভেন্ট লিডারশিপ প্র্যাকটিস করতে হবে, এবং টিম বিল্ডিং করতে হবে। ঠিক আছে, টিমকে বিল্ড করতে হবে। আমরা জানি যে আমরা একটা জিনিস, এই যে টিম বিল্ডিং বলতেছি না, এটা নিয়ে আমরা পড়বো টিম অন ট্র্যাকের মধ্যে গিয়ে পড়বো, ওখানে আমরা টাকম্যানস থিওরি পড়বো, তাই না? টাকম্যানস থিওরি, টাকম্যানস ল্যাডার। টাকম্যানস ল্যাডারে বলা হয় যখন একটা টিম তৈরি হয় তখন টিমটা প্রথমে ফর্ম হয়, ফর্ম হওয়ার পরে কি হয়? স্টর্মিং শুরু হয়, তারপরে কি হয়? নর্মিং হয়, তারপরে পারফর্মিং হয়, তারপরে অ্যাডজার্নিং হয়। সো এবং এই গ্রাফিক্যালি দেখানো যায় যে যখন ফর্মিং হয় এরকম হয়ে যায় গ্রাফটা, তার মানে ফর্মিং এ সবাই খুব হ্যাপি হ্যাপি ভাব থাকে, সো কাজের একটু প্রোগ্রেস ভালো হয়। তারপরে যখন স্টর্মিং শুরু হয়, একজন একজনের সাথে কনফ্লিক্ট, তারপরে নেগোসিয়েশন, তারপরে মতের পার্থক্য, ডিসএগ্রিমেন্ট, তখন দেখা যায় এই স্টর্মিং সিচুয়েশনে পারফরমেন্স কমে যায়। তারপর আবার যখন নর্মিং হতে থাকে, পারফর্মিং হতে থাকে, তখন আসলে এটা হাই পারফর্মিং টিমে ইয়া হয় আর কি, ট্রান্সফার হয়। সো এরকম একটা স্টেজ কিন্তু সব টিমকেই, প্রজেক্ট টিমে আমরা কিন্তু জানি টেম্পোরারি অর্গানাইজেশন, তার মানে টেম্পোরারি আমরা একসাথে হয়ে কাজ করতেছি। সো এই সিচুয়েশনটা কিন্তু সব টিমেরই হবে। ইভেন আরেকটা কথা বলা হয়েছে যে আমরা যখন কোন একটা টিমে নতুন লোকজন জয়েন করে তখনই কিন্তু এই ডাইনামিক্স আবার চেঞ্জ হয়ে যায়। ঠিক আছে, তখন আবার স্ট্রমিং শুরু হয়ে যায়। সো এই জন্য আসলে চেঞ্জটা অ্যাজাইলে খুব একটা প্রেফার করে না। বলে যে আমরা পড়ছিলাম না যে অ্যাজাইল টিম চাওয়া হয় 100% ডেডিকেটেড টিম। হ্যাঁ, তার মানে যদি টিমটা আসলে 100% ডেডিকেট থেকে ফুল প্রজেক্ট টাইমে থাকে তাহলে দেখবেন যে সময়ের সাথে ভেলোসিটি অনেক বেড়ে গেছে। ইভেন অ্যাজাইলে বা স্ক্রামে যেটা বলা হয় যে আপনি 400% প্রোডাক্টিভিটি বাড়াতে পারবেন, কিন্তু তার জন্য আসলে এই জিনিসগুলো মাথায় রাখতে হবে, মানে ডেডিকেটেড টিম, ফুল টাইম টিম, এবং অনেক দিন ধরে তারা কাজ করতে থাকবে, মোটিভেটেড টিম। অলরাইট, সো নেক্সটে যাচ্ছি। রেসিস্টার্ট নিয়ে আমরা মনে হয় সবাই জানি যে আমরা কাজ হচ্ছে এখানে লেফট সাইডে হচ্ছে কাজ, টাস্ক, এবং এটা হচ্ছে রোল, এবং সেই রোলটার প্রতিটা টাস্কে অ্যাকাউন্টেবল কে, রেসপন্সিবল কে। এখানে মনে রাখতে হবে 2-3টা জিনিস। একটা হচ্ছে যে অ্যাকাউন্টেবল এবং রেসপন্সিবল সব টাস্কে থাকতে হবে। অ্যাকাউন্টেবল মানে হচ্ছে যে কাজটার ওনার, আর রেসপন্সিবল হচ্ছে যে কাজটা করবে। একজন অ্যাকাউন্টেবল হতে পারে, রেসপন্সিবল হতে পারে, ঠিক আছে, কিন্তু কোনো টাস্কে দুজন অ্যাকাউন্টেবল থাকা যাবে না। এই যে হট স্পট টাইপ প্রশ্ন আসবে না পরীক্ষায়, কিন্তু এক টাইপের প্রশ্ন আসবে হট স্পট। সেখানে আপনাকে বলতে পারে যে আসলে কোন রোতে প্রবলেম আছে, সেই রোতে ক্লিক করো। তার প্রবলেম কোথায় আছে বুঝতে পারবো যদি কোনো টাস্কে দেখি যে যেখানে অ্যাকাউন্টেবল নাই,
তাহলে কি হবে, সেই টাস্ক মানে ঠিক হয় না, তাইলে ওখানে আসলে সেই ভুল আছে। অ্যাকাউন্টেবল এবং রেসপন্সিবল থাকতে হবে। যেমন এইখানে একটা আমরা গোলমাল দেখতেছি এই রোতে, খেয়াল করছেন? এই রোতে কিন্তু অ্যাকাউন্টেবল আছে কিন্তু রেসপন্সিবল নাই। তাহলে কাজটা আসলে কে করবে? হ্যাঁ, কিন্তু বাকিগুলোতে দেখেন সব জায়গায় অ্যাকাউন্টেবল, রেসপন্সিবল ইজ দেয়ার। এই যে আরেকটা কাজও দেখতেছি যেখানে রেসপন্সিবল নাই, তার মানে এখানে আসলে ধরে নিতে হবে মোস্ট প্রবলি অ্যাকাউন্টেবলই রেসপন্সিবল। কিন্তু আমরা কিন্তু গতবার পড়াইছিলাম PMBOK এর 6th এডিশনে যে আমরা আসলে দুইটা ম্যান্ডেটরি, এই রোলগুলোর মধ্যে চারটা না, রেসপন্সিবল, অ্যাকাউন্টেবল, কনসালটেন্ট, ইনফর্ম, এর মধ্যে দুইটা ম্যান্ডেটরি সব টাস্কের সাথে থাকতে হবে। একটা হবে রেসপন্সিবল, একটা হচ্ছে অ্যাকাউন্টেবল, আর বাকি দুটো অপশনাল। আপনি কারোর সাথে কনসাল্ট করতে পারেন, নাও করতে পারেন, বা ইনফর্ম করতে পারেন, নাও দরকার হতে পারে, কিন্তু এই দুইটা আসলে সব টাস্কের সাথে ম্যান্ডেটরি থাকতে হবে। তো ওইটাই আমরা মাথায় রাখি। এখানে আমি যাই না, ফিগারে ভুলও থাকতে পারে ওদের, কারণ আমরা এটা আসলে আগে বারবারই এটা বলছি যে দুইটা হচ্ছে ম্যান্ডেটরি, কারণ একজন তো রেসপন্সিবল থাকতে হবে যে কাজটা এক্সিকিউট করবে, আর অ্যাকাউন্টেবল হচ্ছে যে ওনার কাজটা। সো আমরা যখন টিম ডিসাইড করতেছি তখন আসলে এই রোলগুলোকে ডিফাইন করতে পারি। স্যার অ্যাকাউন্টেবল তো স্যার একজনের বেশি হতে পারবে না স্যার, এটা ঠিক আছে কিনা? হ্যাঁ, এটা ঠিক আছে, এটা ঠিক আছে। অ্যাকাউন্টেবল একজনের বেশি হতে পারবে না, কিন্তু আরেকটা জিনিস মনে রাখতে হবে, রেসপন্সিবল একাধিক হতে পারবে। যেমন এখানে দেখেন দুইজন রেসপন্সিবল, যদি বড় কাজ হয়, হ্যাঁ কাজটা অনেক বড়, তাহলে আমরা আসলে অনেক করতে পারে স্যার, সেগমেন্ট থাকতে পারে কাজের। হ্যাঁ ঠিক আছে, তাহলে এই হচ্ছে রেসিসার যেটা আমরা ইউজ করতে পারি আমাদের রোলকে ডিফাইন করে কে কোন কাজ করবে, এটা আমরা ইউজ করতে পারি। তো শুরুতে দেখেন আমরা যেহেতু প্রজেক্ট টিম তৈরি করতেছি, এখন আসলে রোল রাখছি, কোনো নাম লিখি নাই। পরে হয়তো আপনি নাম দিয়ে দিবেন যে প্রজেক্ট ম্যানেজার কে, ইঞ্জিনিয়ারিং ম্যানেজার কে, পরে হয়তো আপনি ডাইরেক্ট নাম ইউজ করবেন। আচ্ছা, টিম স্কিল অ্যাপ্রেজাল। আপনার টিম যে তৈরি করতেছেন সেই টিমের আসলে কি কি এখন স্কিল আছে, আর আরেকটা জিনিস হচ্ছে আপনার প্রজেক্ট করার জন্য কি কি স্কিল লাগবে, কম্পিটেন্সি লাগবে, সেটাকে আপনি অ্যাপ্রেজাল করবেন, অ্যাপ্রেজ করবেন, বের করবেন। সেটা করার জন্য আপনি কয়েকটা টেকনিক ইউজ করতে পারেন। অ্যাটিটিউডাল সার্ভেস, অ্যাটিটিউড কিরকম, আপনি কোন ধরনের অ্যাটিটিউড এক্সপেক্ট করতেছেন সেইটা আসলে আপনার টিমের মধ্যে আছে কিনা। যখন লোকজনকে বাছাই করতেছেন তখন আপনি এটা ইউজ করতে পারেন। স্পেসিফিক অ্যাসেসমেন্ট ইউজ করতে পারেন। আপনি ইঞ্জিনিয়ার করতেছেন বা আর্কিটেক্ট, তাই তো এমনি শুধু অ্যাটিটিউড দেখলে তো হবে না, আমাকে দেখতে হবে যে সে আসলে সেই বিষয়ে এক্সপার্ট কিনা। তখন হয়তো আপনি বিভিন্ন পরীক্ষা নেবেন, যেটা আমরা এখন নেই, তাই না? তারপরে স্ট্রাকচার ইন্টারভিউ হতে পারে, অ্যাবিলিটি টেস্ট হতে পারে, নানান ধরনের টেস্ট হতে পারে, ফোকাস গ্রুপ হতে পারে। সাবজেক্ট ম্যাটার এক্সপার্ট নিলে আমরা তাকে আসলে তার হয়তো কোনো ভাইবা নিতে পারি বা তার সাথে ডিসকাস করতে পারি। তো এই 5 ধরনের টেকনিকের কথা PMBOK-এ বলা হয়েছে, PMBOK-এ না তো স্টুডেন্ট ম্যানুয়ালে বলা হয়েছে, যেটা এর আগে কিন্তু PMBOK-এও ছিল না। ঠিক আছে, সো এখান থেকে কিন্তু প্রশ্ন আসবে। সো এই কয়েকটা টুল আমরা ইউজ করতে পারি আমাদের স্কিলকে অ্যাপ্রেস করার জন্য। আর ডাইভার্সিটি অ্যান্ড ইনক্লুশন ইজ এ গুড থিং। তো যদি আমরা পারি যে ডাইভার্স লোকজন কাজ করবে আমাদের সাথে, ডিফারেন্ট কান্ট্রি, ডিফারেন্ট কালচারের, ডিফারেন্ট বয়সের, ডিফারেন্ট এক্সপিরিয়েন্সের, তো সেইটা আসলে অনেক সময় আমাদের অনেক ডিফারেন্ট টাইপের মানে ভ্যালু দিবে আমাদের প্রজেক্টের জন্য। এবং যখন এরকম ডাইভার্সিফাইড এবং ইনক্লুশন হয়, তখন আমরা দেখা যায় যে আসলে বিভিন্ন জন বিভিন্ন ল্যাঙ্গুয়েজে কথা বলতেছে। তো অফিসিয়াল একটা ল্যাঙ্গুয়েজ সেট করা হয়, সেটাকে বলা হয় টিম ল্যাঙ্গুয়েজ। টিম ল্যাঙ্গুয়েজটা আসলে কিভাবে কথা বলবে টিমটা, কোন ল্যাঙ্গুয়েজে কথা বলবে। আচ্ছা, রিসোর্স ম্যানেজমেন্ট প্ল্যান, যেহেতু আমরা টিম বিল্ড করতেছি, এবং এটা যাদের মনে আছে, এটা আসলে প্ল্যান রিসোর্স ম্যানেজমেন্টের একদম আউটপুটটা হচ্ছে এটা। কিন্তু আইডেন্টিফিকেশন অফ রিসোর্স, কি কি রিসোর্স লাগবে সেটা আপনাকে আইডেন্টিফাই করা, কিভাবে অ্যাকুইজিশন করবেন, এবং কি কি রোল আপনার প্রজেক্টে লাগবে, কি কি ধরনের রোল লাগবে, সেই রোলগুলোকে আইডেন্টিফাই করা। এইটা কিন্তু খুব ইম্পর্টেন্ট, রোলগুলোকে আইডেন্টিফাই করা। সব রোলের অথরিটি, কোন রোলের কোন অথরিটি, যে ওই রোলে অ্যাসাইন হবে তার কি কি রেসপন্সিবিলিটি থাকবে, কি কি কাজ তাকে করতে হবে, এবং কম্পিটেন্সি, কে ওই রোলের জন্য যোগ্য, সেই কম্পিটেন্সিও আমাদেরকে মেনশন করতে হবে, যাতে আমরা যখন লোকজনকে নিব তখন এই কম্পিটেন্সি দিয়ে আমরা বাছাই করতে পারি যে কারা এটার সাথে, এটার জন্য উপযুক্ত। দেন আমরা জানি যে প্রজেক্ট অর্গানোগ্রাম,
বা প্রজেক্ট অর্গানাইজেশনাল চার্ট, ঠিক আছে? প্রজেক্ট ম্যানেজার বা অ্যাজাইল কোচ, তারপরে আর্কিটেক্ট, ডেভেলপমেন্ট টিম, প্রোডাক্ট ওনার, এরকম আমরা বা আমাদের ট্রেডিশনাল প্রজেক্টে আমরা এইভাবে অর্গানোগ্রাম তৈরি করি, প্রজেক্ট অর্গানোগ্রাম, সেটাকে আমরা বলতেছি প্রজেক্ট অর্গানাইজেশনাল চার্ট। অ্যাজাইলে কি হয়, জেনারেলি অ্যাজাইলে কিন্তু আমরা চিত্রটাকে উল্টা দেখার চেষ্টা করি, হ্যাঁ, কারণ হচ্ছে সার্ভেন্ট লিডার, তার মানে আমি আসলে প্রজেক্ট ম্যানেজার থাকবে নিচে, তাই না, আর সবাই থাকবে উপরে, আমি আসলে সার্ভ করবো সবাই, এরকম মাইন্ডসেটটা থাকতে হবে। অ্যাজাইল কিন্তু ইজ এ মাইন্ডসেট। সবাইকে মনে আছে অ্যাজাইল কি? অ্যাজাইল ইজ এ মাইন্ডসেট। মাইন্ডসেটের মধ্যে অ্যাজাইলকে নিয়ে আসতে হবে, বিইং অ্যাজাইল, নট অনলি ডুইং অ্যাজাইল। শুধু যদি ডুইং অ্যাজাইল করি তাহলে আসলে অ্যাজাইল সাকসেসফুল হবে না, ফেল হবে। সো আমাদেরকে আসলে নিজেদেরকে অ্যাজাইল হতে হবে এবং অ্যাজাইল মাইন্ডসেট আমাদেরকে ধারণ করতে হবে। প্রজেক্ট টিম রিসোর্স ম্যানেজমেন্ট, প্রজেক্ট টিম আসলে কিভাবে অ্যাসাইন করবেন, তাদের কিভাবে ডেভেলপ করবেন এবং ফাইনালি তাদের কিভাবে রিলিজ করবেন। এটাকে আগে পিএমবকে 5th এডিশনে বলা হতো স্টাফিং ম্যানেজমেন্ট আর কি, স্টাফিং ম্যানেজমেন্ট, কিভাবে লোকজনকে স্টাফ করবেন আপনার কাজের সাথে। ট্রেনিং স্ট্র্যাটেজি, টিম ডেভেলপমেন্ট মেথডস, স্পেশালি টিম বিল্ডিং। আমরা কিন্তু টিমের ডেভেলপমেন্ট বলতে মেইনলি দুইটা জিনিস বুঝি। একটা হচ্ছে টিমকে টেকনিক্যালি তাদের যদি কম্পিটেন্সি গ্যাপ থাকে, স্কিল গ্যাপ থাকে, সেটাকে ইমপ্রুভ করা। একটা হচ্ছে তাদের মধ্যে বন্ডিংস, টিম যাতে অ্যাজ এ টিম কাজ করতে পারে, সেই কোহেসিভনেস সেটাকে বাড়ানো। তো সেটা আপনি কিভাবে করবেন, বিভিন্ন টিম বিল্ডিং অ্যাক্টিভিটি হতে পারে, হ্যাঁ, নানান ধরনের কাজ হতে পারে, সেগুলোকে আপনাকে এই প্ল্যানিং এর সময় আইডেন্টিফাই করতে হবে। রিসোর্স কন্ট্রোল, এই রিসোর্স কন্ট্রোল আসলে ইজ টকিং অ্যাবাউট ফিজিক্যাল রিসোর্স। আপনার যে বিভিন্ন ম্যাটেরিয়াল, ইকুইপমেন্ট, ফ্যাসিলিটি ইউজ করবেন, সেটা আপনি কিভাবে কন্ট্রোল করবেন, হ্যাঁ, ডিমান্ড এবং মানে ডিমান্ড অ্যান্ড কি সাপ্লাই যাতে ঠিক থাকে। রিকগনিশন প্ল্যান, আপনার রিওয়ার্ড এবং রিকগনিশন কিভাবে করবেন আপনার টিমকে। কারণ আমরা মনে আছে অ্যাজাইলের কিন্তু একটা প্রিন্সিপাল ছিল যে টিমের কাজ করতে হবে মোটিভেটেড টিমের সাথে, তাই না, মোটিভেটেড টিম, এবং তারা সবচেয়ে বেশি ভালো রেজাল্ট দেবে। একটা কিন্তু ভ্যালুও ছিল, ইন্ডিভিজুয়াল অ্যান্ড ইন্টারাকশনস ওভার প্রসেস অ্যান্ড টুলস, ঠিক আছে। আপনার টিম যাতে মোটিভেটেড থাকে সেই জন্য আপনাকে রিওয়ার্ড এবং রিকগনিশনের প্ল্যান করতে হবে। রিওয়ার্ড আমরা বলেছিলাম যে রিওয়ার্ড হচ্ছে ট্যানজিবল, আর রিকগনিশন হচ্ছে ইনট্যানজিবল, ঠিক আছে। এবং সবচেয়ে রিওয়ার্ডেড কি, টাকাই হচ্ছে এখন পর্যন্ত সবচেয়ে বেশি রিওয়ার্ড, না, টাকা পাইলে আমরা সবচেয়ে বেশি হ্যাপি হই। ভার্চুয়াল টিম, সো ভার্চুয়াল টিম আমরা খুবই ইম্পর্টেন্ট। ভার্চুয়াল টিম যদি আমরা ইউজ করতে পারি তাহলে কি হবে, অনেক সময় কস্টের প্রিভিলেজ পাই আমরা, কস্ট, টাকা পয়সা। যেমন ভিয়েতনাম, ফিলিপাইনে যদি আপনি কাজ করান, আমরা মানে অস্ট্রেলিয়া একটা বিড করতেছিলাম একটা কাজের জন্য, একটা সফটওয়্যার কাজের জন্য। তো আমার ফ্রেন্ডরাই ছিল ওখানে, কিন্তু তারপর আমরা কাজটা পাই নাই, হ্যাঁ, বোর্ড অফ ডিরেক্টরস এর মধ্যেই আমার ক্লোজ একজন ফ্রেন্ড ছিল, তারপরও কাজ পাই নাই। ভিয়েতনামের লোকজন কাজ পেয়ে গেছে, কারণ কি তাদের প্রাইস আমাদের চেয়ে প্রায় হাফ। সো এই হচ্ছে অবস্থা আর কি, এত কম্পিটিটিভ মার্কেট। সো ভার্চুয়াল টিম হলে কস্টিং এর অ্যাডভান্স পেতে পারি আমরা, তারপরে কি জিওগ্রাফির অ্যাডভান্টেজ, তারপর হচ্ছে টাইমের অ্যাডভান্টেজ। যখন আমার এখানে রাত তখন ওখানে দিন, অনেক সময় আমাদের কাজকে, প্রোডাক্টিভিটিকে আমরা ডাবল ট্রিপল করে ফেলতে পারি। তার মানে আমার প্রজেক্টের কাজ সারা দিন হচ্ছে 24 আওয়ার্স, তাই না। ইন্ডিয়া থেকে কাউকে নিলাম, আবার আফ্রিকা থেকে কাউকে নিলাম, ইউরোপ থেকে কাউকে নিলাম, তো কি হবে, দেখা যাবে যে আমাদের 24/7 কিন্তু কাজ হচ্ছে। তো এই ধরনের অ্যাডভান্টেজ আমরা ভার্চুয়াল টিমে পেতে পারি। কিন্তু ভার্চুয়াল টিমের সবচেয়ে চ্যালেঞ্জ হচ্ছে কমিউনিকেশন, আমরা কিভাবে কমিউনিকেশন করব। সো আমরা নেক্সট সেকশনে যখন পড়বো যে গ্রাউন্ড রুলস তৈরি করা, তো কমিউনিকেশন যখন আমরা ভার্চুয়াল টিম বলি, একটা কথা এখানে খুব সুন্দর আছে স্টুডেন্ট ম্যানুয়ালে, তখন আমাদের মাথায় কনসার্ন হয় যে আমরা কি টেকনোলজি ইউজ করব। তো এখানে যেটা বলতেছিল যে টেকনোলজি আসল বিষয় না, আসল বিষয় হচ্ছে যে আমরা কি কি নর্মস এবং গ্রাউন্ড রুলস সেট করব যাতে টিমটা আসলে অ্যাজ এ টিম কাজ করতে পারে, যদিও তারা ভার্চুয়াল, ঠিক আছে। এবং আমরা ফেস টু ফেস যে মিটিং করতেছি, এমন টুল ইউজ করতে হবে যাতে আমরা যে অ্যাজাইলে যে ফেস টু ফেস মিটিং বলা হচ্ছে যে সবচেয়ে বেশি আসলে অ্যাডভান্টেজ দেয় কমিউনিকেশনের, তো সেটা আমাদেরকে এরকম টুল ইউজ করতে হবে যেটা দিয়ে আমরা ফেস টু ফেস মিটিং করতে পারি। তাহলে হয়তো অনেক নন ভার্বাল এক্সপ্রেশন আমরা বুঝতে পারবো, যদিও ফুল পারবো না। আচ্ছা, প্রজেক্ট রেসপন্সিবিলিটিস উইদিন টিম, এখানে দুইটা বিষয় বলা হয়েছে যে ওই যে যখন আমরা অ্যাসাইন করবো লোকজনকে রেসপন্সিবিলিটি, তখন আসলে এক্সপিরিয়েন্স দেখতে হবে, নলেজ, স্কিল, অ্যাটিটিউড, দ্যাট ইজ অলসো ইম্পর্টেন্ট।
অনেক সময় আমাদেরকে ট্রেড অফ করতে হবে। একজনের হয়তো খুবই অ্যাটিটিউড খারাপ, কিন্তু সে আবার টেকনিক্যালি খুব ভালো, এরকম হতে পারে। আপনি আসলে ট্রেড অফ করতে হবে এইসব জিনিস। ইন্টারন্যাশনাল ফ্যাক্টর, কোনো কাজের জন্য বা কোনো প্রজেক্টের জন্য আপনার ইন্টারন্যাশনাল ফ্যাক্টর খুব ইম্পর্টেন্ট। সে আসলে মাল্টিপল কালচারে বা বিভিন্ন দেশে কাজ করছে কিনা। এটা দেখবেন যে অনেক জায়গায় কনসাল্টেন্ট যখন আমরা চাই তখন বলা হয় যে ইন্টারন্যাশনাল ফ্যাক্টরস কনসিডার করা হয়। ইন অ্যান অ্যাজাইল অ্যাপ্রোচ আমরা কি করি, যে সেলফ অর্গানাইজিং টিম, কিভাবে আমরা কাজ অ্যাসাইন করি, নিজেদেরকে অ্যাসাইন করি। সেলফ অর্গানাইজিং টিম অ্যাসেস দ্য ওয়ার্ক রিকোয়ারমেন্টস অ্যান্ড ডিটারমাইন হু উইল ডু দ্য ওয়ার্ক। আর ট্রেডিশনাল প্রজেক্টে আমরা কি করি, আমরা অলরেডি আলোচনা করছি, কি করি, ডাব্লিউবিএস তৈরি করি, ডাব্লিউবিএস কে ভেঙে ওয়ার্ক প্যাকেজ করি, তারপরে টাস্ক করি। এই টাস্কে গিয়ে আমরা তখন এস্টিমেট অ্যাক্টিভিটি রিসোর্স, ওই যে প্রসেসের থ্রুতে আমরা কি করি, প্রতিটা অ্যাক্টিভিটির জন্য রিসোর্সকে অ্যাসাইন করি, যে এই অ্যাক্টিভিটিটা কমপ্লিট করার জন্য কি কি রিসোর্স লাগবে। তাহলে আমরা অ্যাসাইন করি ডাব্লিউবিএস ওয়ার্ক প্যাকেজ টাস্ক, তারপর আমরা অ্যাসাইন করি। আর এখানে অ্যাজালে কি হয়, আমরা নিজেরাই নিজেদেরকে কাজ অ্যাসাইন করি, সেলফ অর্গানাইজ করি। এই দুইটা দেখেন পাশাপাশি। এখন কিন্তু আমরা যখনই কনসেপ্টগুলো শিখতেছি, আমরা কিন্তু দুইটাই পাশাপাশি আলোচনা করতেছি এবং দেখতেছি দুইটার পার্থক্যটা কি। সো ট্রেডিশনাল প্রজেক্ট ম্যানেজমেন্টে যদি আমরা সেলফ অর্গানাইজিং প্র্যাকটিস করি, এটা কি খারাপ না ভালো? এটাও কিন্তু খারাপ না, তাই না? অনেক ভালো। এবং আমরা যখন ডাব্লিউবিএস করতেছিলাম তখন কিন্তু আমরা একটা কথা বলতেছিলাম যে যারা আসলে এক্সপার্ট যে ডাব্লিউবিএস এর বা ওয়ার্ক প্র্যাকটিসে, তাদেরকে ইনভলভ করে তাদেরকে দিয়ে এস্টিমেট করানো। হ্যাঁ, এই যে আমরা কিন্তু এটা প্র্যাকটিস করতেছি আগে থেকেই। সো অ্যাজাইলেও তাই, যে আমি আসলে যে একটা ইউজার স্টোরি থেকে যে আমি টাস্ক ব্রেকডাউন করতেছি, যারা এক্সপার্ট সেই ইউজার স্টোরিটাকে ভালো বোঝে তারাই আসলে ব্রেকডাউন করবে, তারাই বলবে যে এই কাজ করতে হবে, এবং তারাই নিজেরাই কাজগুলোকে নিজেরাই অ্যাসাইন করে নেবে যে আমরা এই তিনজন এই কাজটা করব। রেটস ইম্পর্টেন্ট, ঠিক আছে? যে হিউম্যান রিসোর্সের রেট বা ম্যাটেরিয়ালের রেট সবগুলোকে আমাদেরকে আসলে কস্ট ইফেক্টিভ ওয়েতে নিতে হবে। ফাইনালি রিসোর্স অ্যাসাইনমেন্ট করতে হবে। এবং আমরা ট্রেডিশনাল প্রজেক্টে এটা ইউজ করি, তাই না, টিম ডিরেক্টরি। কারা কোন রোলে কাজ করতেছে, তাদের ডিটেইল, তাদের এমার্জেন্সি কন্ট্রাক্ট, হ্যাঁ, সবকিছু আমরা টিম ডিরেক্টরিতে রাখি। অর্গানাইজেশন চার্ট তৈরি করি আমরা, এবং রোল রেসপন্সিবিলিটি ডিফাইন করি। গাইডলাইন দেওয়া আছে কিছু, যে আমরা কিভাবে আসলে আমাদের অ্যাসেস করব, যে নতুন কোনো স্কিল লাগবে কিনা, স্কিল গ্যাপ আছে কিনা, বা ট্রেনিং দিলাম সেটা স্কিল গ্যাপটা ফিল আপ হচ্ছে কিনা, আমাদের আরো ট্রেনিং লাগবে কিনা। সো এই জিনিসগুলোকে কন্টিনিউয়াসলি করতে হবে, এবং টিম নলেজ ট্রান্সফার এটা ইনশিওর করতে হবে। নতুন জায়গায় আমরা শিখবো, কোথায় রাখবো, নলেজ রিপোজিটরিতে রাখবো, নলেজ রেজিস্টারে রাখবো। আর ওটাকে আমরা যখন ফাইনাল প্রজেক্ট শেষ হয়ে যাবে তখন নলেজ রিপোজিটরিতে রাখবো। আর আমরা জানি যে অ্যাজাইলে আমরা ইনফরমেশন রেডিয়েটর কথা বারবার বলছি না, ইনফরমেশন রেডিয়েটর, যেখানে আসলে সবকিছু একদম ভিজুয়াল, ট্রান্সপারেন্ট থাকে। এবং আপনি যে প্রতিটা রেট্রোস্পেক্টিভ করতেছেন, সেখানে আমরা দেখবো, আমরা পড়ি না, দেখবো এখানে, সেখানে হচ্ছে যে একটা টেকনিক আছে যেটাকে বলে 4L। 4L মানে হচ্ছে কি কি আপনি লাইক করছেন, এই যে ইটারেশন করলেন, কোন কোন কাজ আপনার পছন্দ হয়েছে, আপনার বা আপনার টিমের কোন কোন কাজ পছন্দ হয়েছে। লাইক সবাই ইন্ডিভিজুয়ালি ওই ছোট ছোট স্টিকার নোটে লিখবে যে আমার এই কাজ পছন্দ হয়েছে, লাইক। তারপরে কি আপনি লার্ন করছেন, নতুন এই ইটারেশনে কি শিখছেন, সেটা আপনার সবাই নিজেরা ব্রেইনস্টর্ম করে লিখবে, দেখে এই কোঅর্ডিনেটে রাখবে। নেক্সট লেসন হচ্ছে কি ল্যাকড, আপনি এই কাজ করতে গিয়ে পুরো ইটারেশনে কি ল্যাকিং পাইছেন, কোনো প্রসেসের, কোনো স্কিলের, হ্যাঁ, বা কোনো কিছু, কোনো ফ্যাসিলিটির, সেটা আপনি এখানে লিখবেন ল্যাক, ঠিক আছে? আর একটা হচ্ছে লং অফ, আর একটা হচ্ছে লং অফ মানে হচ্ছে অনেকদিন ধরে আপনি চাচ্ছেন, হ্যাঁ, দরকার, আপনি উইশ করতেছেন, কিন্তু সেই টুলটা পাচ্ছেন না, বা সেই টেকনোলজি পাচ্ছেন না, কিংবা সেই ফ্যাসিলিটি পাচ্ছেন না, সেটা আপনি এখানে লিখবেন, ঠিক আছে? তো এইভাবে কিন্তু রেট্রোস্পেক্টিভে আমরা 4L টেকনিক ইউজ করি অ্যাজাইলে, 4L টেকনিক। এবং এইটা আমরা আসলে নেক্সট, হ্যাঁ, প্রথমটা হচ্ছে এটা আমরা আবার আলোচনা করব, সামনে আছে একটা টপিক। জাস্ট প্রথম এলটা হচ্ছে লাইক, কি কি আমরা লাইক করছি। সেকেন্ড এলটা হচ্ছে কি কি শিখছি, লার্ন। থার্ড হচ্ছে ল্যাক। 4 নম্বর হচ্ছে লং অফ।
মানে অনেকদিন ধরে আমরা এক্সপেক্ট করতেছি, সেটা হচ্ছে লং অফ। ওকে, সো আমরা দেখবো, এটা একটা টপিক আছে, সেখানে আমরা এটা আলোচনা করব। ওকে, সো আমাদের এই টপিকটা শেষ। এটা আমরা আগেও দেখেছিলাম, এখন আমরা আরেকবার রিভিউ করলাম। এখানে যে অ্যাক্টিভিটি গুলো আছে সেটা আমি ক্লাসে করাবো না, কারণ এখানে জাস্ট পুরো ডেসক্রিপটিভ টাইপ আর কি। মানে আপনি জাস্ট প্রশ্ন পড়ে নিজে একটু দেখবেন, চিন্তা ভাবনা করে, তারপরে সলিউশনের সাথে মিলাই দেখবেন যে আসলে আপনার মিল আছে কিনা। তবে একটা প্রশ্ন আছে যেটাতে আসলে যে অ্যাটিটিউড গুলো আমরা দেখলাম না, 5টা প্রি অ্যাসাইনমেন্ট টুল, সেই 5টা টুলের প্রশ্ন আছে একটা, যে কোন কোন টুল আমরা ইউজ করতে পারি যখন আমরা স্কিল অ্যাপ্রেজাল করতেছি বা প্রি অ্যাসাইনমেন্টের জন্য পরীক্ষা নিরীক্ষা করতেছি, তখন আসলে আমরা কি কি টুল ইউজ করতে পারি। আচ্ছা ভাই, প্রি অ্যাসাইনমেন্ট টুলগুলো কোনো ডিটেইলস কোথাও আছে নাকি? ডিটেইল একটু ইয়াতে আছে, স্টুডেন্ট ম্যানুয়ালে আছে। স্টুডেন্ট ম্যানুয়ালে তো নাই দেখলাম, ওখানে শুধু নাম আছে, শুধু নাম ফার্স্টটাই লেখা আছে। তাহলে আর ডিটেল দরকার নেই, এমনি তো আমরা বুঝতেছি তাই না। অ্যাটিটিউড এটা আসলে ডিটেল করা তো মুশকিল। আমরা দেখবেন যখন ভাইবা টাইপে নেই, তখন এই যে এগুলো কিন্তু অনেক আগে থেকে প্র্যাকটিস আছে এইচআর এর। অ্যাটিটিউড দেখা যায় সে আসলে তার অ্যাটিটিউডটা কিরকম, সে প্রশ্নটা কিভাবে নিচ্ছে। অ্যাটিটিউডে কিন্তু অনেকগুলো মানে প্যারামিটার থাকে, ওগুলো আমরা কিন্তু যারা ভাইবা উঠে ভাইবা নিচ্ছে দেখবেন যে ওখানে মার্ক দিতে হয় 10-এর মধ্যে 9, 8 কিরকম। আর এমনি অ্যাসেসমেন্ট টুলগুলো তো আমরা জানি যে আমরা রিটেন টেস্ট নেই, ভাইবা টেস্ট নেই। হ্যাঁ, আবার গুগলে যদি পরীক্ষা দেন, গুগলে বোধহয় 8 লেভেলের পরীক্ষা হয়, 7 বা 8 লেভেলের করে তারপর আপনাকে বাছাই করবে। সেই জিনিসগুলো আসলে অ্যাসেসমেন্ট টুল, ঠিক আছে। এগুলো আসলে মেইনলি দেখা যাবে এইচআর এর টুল, এবং খুবই ইউজ হয়, মানে বাংলাদেশের সব জায়গায় ইউজ হয়। প্রতিটা নিয়ে সার্চ দিলে আপনি পেয়ে যাবেন। আচ্ছা, এরপরে আমরা নেক্সট টপিক হচ্ছে ডিফাইন টিম গ্রাউন্ড রুলস। সো এটা খুব একটা বড় টপিক না, আমরা একটু দ্রুত যাচ্ছি। মানে এটা তো আমরা বুঝতে পারলাম না যে প্লে বুক তৈরি করতে হবে, যে আমরা যে কিভাবে আমরা খেলবো, মানে প্রজেক্টে আমরা আমাদের শেয়ার্ড ভ্যালুটা কি হবে, আমরা মিটিং করব, সেটা মিটিং ম্যানেজমেন্টটা কি হবে, আমরা কমিউনিকেশন করবো, সেই কমিউনিকেশনটা কিরকম হবে উইদিন টিম এবং আউটসাইড টিম, সেটা যদি আমরা আগেই লিখে ফেলি, এবং দিস শুড বি কি কালেকটিভ এফোর্ট। আপনি যদি কোনো অ্যাজাইলের প্রজেক্ট করেন বা অ্যাজাইলের কোনো ট্রেনিংও পার্টিসিপেট করেন, অ্যাজাইলের কোনো একদম ফোকাস অ্যাজাইল ট্রেনিং, তাহলে দেখবেন ওরা মানে আপনার ক্লাস শুরু হওয়ার সাথে সাথে প্রথম যে কাজটা করবে ওয়ার্কিং এগ্রিমেন্ট তৈরি করবে। ওয়ার্কিং এগ্রিমেন্ট বলে ওরা, এবং ওরা পোস্ট ইন নোটে, সেটা আপনার যদি ভার্চুয়ালিও হয়, ওরা একটা টুল ইউজ করে। আমি করতে চাইছিলাম কিন্তু করা হয় নাই, কারণ টেকনোলজি। মুরাল নামে একটা সফটওয়্যার ইউজ করে ওরা। হ্যাঁ, mural.co বোধহয়, ঠিক আছে, গেলে দেখবেন চমৎকার একটা টুল, যেটা দিয়ে আসলে আপনি ড্র্যাগ এন্ড ড্রপ করা, তারপরে নোট তৈরি করা, ছবি আঁকা, অনেক কিছু করা যায়। তো ওই প্রথমে ওরা ওয়ার্কিং এগ্রিমেন্ট তৈরি করে পুরো টিমের মধ্যে, যে আমরা যে 2 দিন ক্লাস করবো, আমাদের আসলে ওয়ার্কিং এগ্রিমেন্টটা কি, যেটা আমরা নিজেরও ক্লাসে একটা প্র্যাকটিস করছিলাম আমাদের হোয়াইট বোর্ডে। সো আমাদের টিম যেহেতু প্রজেক্ট করতেছি 2 বছর, 5 বছর, 10 বছরের একটা প্রজেক্ট, তাহলে আমাদের কিন্তু সেট গ্রাউন্ড রুলস থাকতে হবে। এবং এই গ্রাউন্ড রুল, টিম নর্মস, শেয়ার্ড ভ্যালুস সবগুলো কোথায় থাকবে, যে ডকুমেন্টে থাকবে, সেই ডকুমেন্টের নাম হচ্ছে টিম চার্টার। এটা কিন্তু পিএমবকের চ্যাপ্টার নাম্বার 9 রিসোর্স চ্যাপ্টারে কিন্তু আগেও মেনশন ছিল, টিম চার্টার তৈরি করতে হবে। তো টিম চার্টারের কন্টেন্ট কি থাকে খুবই ইম্পর্টেন্ট। পরীক্ষায় মানে নানান ভাবে আপনি প্রশ্ন পাবেন, যেটা আসলে টিম চার্টারের কন্টেন্ট গুলো কি থাকে, এটা যদি একটু জানেন তাহলে আপনার অনেক অ্যান্সার দিতে পারবো। আমরা দেখবো নেক্সট স্লাইডে আছে। আচ্ছা, ফস্টার অ্যাডহারেন্স টু গ্রাউন্ড রুলস, সবাই যদি গ্রাউন্ড রুলস ফলো করে। ম্যানেজ এন্ড রেকটিফাই গ্রাউন্ড রুলস ভায়োলেশনস, যদি ভায়োলেশন হয় তাহলে আসলে আপনি কিভাবে এটাকে ম্যানেজ করবেন, সেগুলো থাকতে হবে। যে কেউ গ্রাউন্ড রুল ফলো করলো না, যে একটা যে দোষ করে ফেললো বা একটা ডিফল্ট হলো, সেটা আসলে কিভাবে আমরা সলভ করতে পারি, তার অ্যাকশনটা কি হবে। ওকে, সো এখানে টিম চার্টার হচ্ছে মেইন, যার মধ্যে টিম নর্মস, গ্রাউন্ড রুলস, তারপর শেয়ার্ড ভ্যালুস সবকিছু থাকবে টিম চার্টারে। নেগোসিয়েশন স্কিল, মানে নেগোসিয়েশন বিভিন্ন বিষয় নিয়ে ডিসএগ্রিমেন্ট হবে, সেই সময় আমরা বিভিন্ন নেগোসিয়েশন স্কিল ইউজ করব, সেটা আমরা সামনে দেখবো, এই পরের পিপল চ্যাপ্টারে দেখবো, টিম অন ট্র্যাকে। সো নেগোসিয়েশন যখন আমাদের প্রয়োজন হবে, তখন আসলে আমরা কিভাবে নেগোসিয়েট করবো, সেটা গ্রাউন্ড রুলে থাকতে পারে। কনফ্লিক্ট ম্যানেজমেন্ট, কনফ্লিক্ট যদি তৈরি হয় তাহলে অনেক ধরনের টেকনিক আছে কনফ্লিক্ট ম্যানেজমেন্ট। হ্যাঁ, উইথড্র করা, ফোর্স করা,
কম্প্রোমাইজ করা, কোলাবরেট করা, কোনটা আমরা ইউজ করব। যেমন হয়তো আমরা ডিসাইড করলাম যদি এটা টেকনিক্যাল হয়, টেকনিক্যাল কোনো ডিসএগ্রিমেন্ট হয়, তাহলে আমরা হয়তো কোলাবরেট করব আর সবার বেস্টটা নেওয়ার চেষ্টা করব। আর যদি মানে টেকনোলজি না কথা হয়, তো শুনতে পাই না শোনা যাচ্ছে না আমাকে? স্যার, কথা শোনা যাচ্ছে, আমি শুনতে পাচ্ছি না শুনতে স্যার। আমরা শুনতে পাচ্ছি। শোনা যায়। আচ্ছা, সবাই শুনতে শোনা পাচ্ছে? হ্যাঁ, শোনা জি যাচ্ছে। জি শুনতে পাচ্ছি। আচ্ছা, রুহুল আহমেদ ভাই দেখেন তাহলে কি করে যে আপনি একটু ডিসকানেক্ট হয়ে আবার কানেক্ট করতে পারেন। স্যার আমার এখন শুনতে পাচ্ছি স্যার। আচ্ছা আচ্ছা, ঠিক আছে, ওকে। সো আর যদি দেখেন মানে মানুষের যে গন্ডগোল আর কি, নর্মাল হয়তো একটু ঝগড়া লাগছে বা একটু মন খারাপ, তখন হয়তো আপনি কম্প্রোমাইজ করতে পারেন, ঠিক আছে। ব্রেন স্ট্রিমিং আমরা সবসময় ইউজ করি, ইথিক্স ফলো করতে হবে। গ্রাউন্ড রুলস একটা বড় পার্ট হচ্ছে ইথিক্স। এবং ওই যে আমরা পিএম বকের বলছি না, পিএমআই এর একটা কোড অফ ইথিক্স আছে, সেই ইথিক্সটাও কিন্তু এখানে দেখবেন যে মেনশন আছে, যে সেই ইথিক্সটা আমাদেরকে সেখান থেকে আমরা গাইডলাইন নিতে পারি। যখন আমরা গ্রাউন্ড রুলস সেট করবো সেখান থেকেও গাইডলাইন নিতে পারি। কারণ মনে আছে যে আমাদের পিএম বকের 4টা ভ্যালুস কি কি? রেসপেক্ট, রেসপন্সিবিলিটি, ফেয়ারনেস, অনেস্টি। ফেয়ারনেস, অনেস্টি, এই 4টা ভ্যালু কিন্তু আমরা আমাদের টিমের প্রজেক্ট ভ্যালু হিসেবে সেট করতে পারি, নো ইস্যুস। আর স্ক্রামে 5টা ভ্যালু সেট করা হয়। প্রজেক্ট শুরু করলেই আপনি প্রথমে 5টা ভ্যালু সেট করবেন। হ্যাঁ, তার মধ্যে একটা রেসপেক্ট একটা আছে, তারপরে কমিটমেন্ট একটা আছে, তারপরে ওপেননেস আছে, ওপেননেস একটা আছে। 5টা। আর কোন মনে আছে? আমার এটা মনে থাকে না আসলে, একটু দেখেন, এটা আমি একটু দেখাই, আমার কাছে একটা বোধহয় স্লাইড আছে, স্লাইড একটু দেখেন। 355। হ্যাঁ, 355 এর মধ্যে আছে reference, this is the reference. হ্যাঁ, এই যে স্ক্রাম টিম আসলে দেখা যাচ্ছে। কারেজ। হ্যাঁ, প্রথমটা হচ্ছে কারেজ, মানে আপনার টিমে কারেজ থাকতে হবে যে আপনি ইউজার স্টোরি নিচ্ছেন, যে আমি 3টা ইউজার স্টোরি নিলাম এবং ওটা ডেলিভারি দেবো, কালেক্টিভ কমিটমেন্ট করলাম। ফোকাস থাকতে হবে। আমরা কিন্তু অ্যাজেলে বারবার বলতেছি যে ফোকাস, ওয়ান টাস্ক এট এ টাইম। এই জন্য আমরা ডেডিকেটেড টিমও কিন্তু একটা বিষয়, যে যদি খালি আমরা এখান থেকে নিয়ে যাই যে আমরা টিমে কাজ করতেছি, 2জনকে পিক করে নিয়ে গেলাম অন্য প্রজেক্টে, বা একসাথে 3টা প্রজেক্টে কাজ করি, তাহলে কিন্তু হবে না। ফোকাস থাকতে হবে, কমিটমেন্ট। আমি যে কমিট করছি এই ইটারেশনে এই ভ্যালু ডেলিভারি দেবো, সেটা যাতে ডেলিভারি দিতে পারি। রেসপেক্ট থাকতে হবে, ওপেননেস থাকতে হবে, চেপে যাওয়া যাবে না। আপনি একটা টাস্ক করেন নাই, ডেইলি স্ক্যামে বললেন যে আমি করে ফেলছি, হ্যাঁ ঠিক আছে, বা বললেন যে 70% প্রোগ্রেস হয়ে গেছে, আসলে কাজই শুরু করেন নাই। এরকম যদি হয় তাহলে কিন্তু অ্যাজ আ টিম সাকসেসফুল হতে পারবে না, ঠিক আছে। ওপেন থাকতে হবে, বলতে হবে যে আমি আসলে এই কারণে এত পার্সেন্ট কাজ করা ক্ষেত্রে করতে পারি নাই। সেই কয়েকটা ভ্যালু স্ক্রাম প্র্যাকটিস করে। আমরা যখন প্রজেক্ট শুরু করব তখনও উই ক্যান টেক দিস ভ্যালুস অর পিএমআইস ভ্যালুস অর এনি ভ্যালুস আমরা নিজেদের জন্য শেয়ার্ড ভ্যালু হিসেবে সেট করতে পারি, এবং ওইটা আমরা সবসময় ওইটার কথা বলবো, একদম সবার সামনে থাকবে। এবং টিম চার্টারের কি একটা জিনিস মনে রাখে, টিম চার্টার সবাই কালেকটিভ এফর্ট, সবাইকে নিয়ে বানাতে হবে, এবং এটা ওপেন জায়গায় থাকতে হবে। আপনারা অর্গানাইজেশনে যাদের ভ্যালু আছে, খেয়াল করছেন বড় ভালো অর্গানাইজেশনে কি থাকে, এই ভ্যালুগুলো কিন্তু বিভিন্ন জায়গায় লেখা থাকে, তাই না? যেখানে যাবেন কনফারেন্স রুমে লেখা আছে, করিডোরে লেখা আছে, কেন? যাতে আমরা এটা সবসময় দেখি এবং এটা আমাদের মধ্যে চলে আসে, ওটা যে আমাদের এই কয়েকটা ভ্যালু প্র্যাকটিস করতে হবে। ইভেন কোয়ালিটি পলিসি বা এরকম অনেক জিনিস থাকে অর্গানাইজেশনে, যেটা আসলে বিভিন্ন জায়গায় ওপেন থাকে, যাতে লোকজন এটা দেখে দেখে ওটা তার মধ্যে চলে আসে আর কি। অলরাইট, সো আবার ফিরে যাচ্ছি প্রেজেন্টেশনে। টিম চার্টারে কি কি জিনিস থাকে এটা একটু ডিটেল আছে স্টুডেন্ট ম্যানুয়ালে, সবাই খুব ভালো মতো এটা জানতে হবে যে টিম চার্টারে কি থাকে। একটা হচ্ছে শেয়ার্ড ভ্যালু সেট করতে হবে, ওই যে আমরা যেরকম স্ক্রামের 5টা ভ্যালু বললাম। গাইডলাইন্স ফর টিম কমিউনিকেশনস, ইন্টারনাল এবং এক্সটার্নালস। এবং কোনো যদি টুল ইউজ করেন, যেমন আমরা প্রজেক্ট ম্যানেজমেন্ট সফটওয়্যার ইউজ করতে পারি, পিএমআইএস, কিংবা জিরা ইউজ করতে পারি, ট্রেডো ইউজ করতে পারি। সো যদি আমরা সফটওয়্যার ইউজ করি সেটা এখানে বলে দিতে হবে যে আমরা এই সফটওয়্যার ইউজ করবো এবং সমস্ত কমিউনিকেশন ওখানে হবে। হাউ দ্য টিম মেক্স ডিসিশনস, হ্যাঁ ডিসিশন টিম কিভাবে নিবে। এখানে একটা এক্সাম্পল আমরা সামনে দেখবো, যে ডিসিশনে যখন কোনো কনফ্লিক্ট হয়,
ফর এক্সাম্পল একটা এক্সাম্পল দেওয়া আছে, আমরা সামনের স্লাইডে দেখব। সো তারপর হচ্ছে এমনি অ্যাজাইলের কনসেপ্ট কি ডিসিশন নেওয়ার ব্যাপারে? সব জায়গায় তাই কনসেনসাস, তাই না? যাতে আমরা সবাই মিলে মানে এক সম্মত হতে পারি একটা বিষয়, টিমের কনসেনসাস নেওয়া। কিন্তু সব বিষয়ে যে কনসেনসাস হবে, সবাই এগ্রিড করবে এরকম না, তাই না? এখন এটা তো গুড থিং যে হ্যাঁ সবাই এগ্রি করলাম, কিন্তু যদি এগ্রি না হয় তাহলে তখন আমরা কিভাবে ডিসিশন নেব? যেমন মনে আছে প্ল্যানিং পোকার যখন আমরা খেলছি, প্ল্যানিং পোকার গেম, তখন ধরেন একটা স্টোরির ব্যাপারে একজন বললো 5, আরেকজন বললো 8, আরেকজন বললো 21, তাহলে আমরা কি করি? আবার যে 5 বসে আর যে হাইয়েস্ট বসে দুজনের কাছে শুনি যে ভাই কেন তুমি এত কম বললা, আর তুমি কেন এত বেশি বললা, আর বাকি হয়তো 3 জন 8ই দিছে। শুনে আমরা বোঝার চেষ্টা করি কেন ইয়া হয়েছে। তারপরে আমরা নেক্সট আবার কি করি? আবার পোকার, হ্যাঁ আবার শো করি পোকার করার পর যদি দেখি যে সবাই কনসেনসাসে পৌঁছে সবাই 8 বা 13তে চলে আসছি, তাহলে ওকে ডান, নেক্সট ইউজার্স নিয়ে যাব। এখন 2 বার করলেন, 3 বার করলেন, কিন্তু তারপরেও কোনো কনসেনসাস হলো না। যে 5 বছর সে বললো 3, আর যে 21 বছর সে আরো বাড়ায় বললো 34, এবং এরকম যদি করতে থাকেন তাহলে কি হবে? তাহলে কি আমরা হয়তো আমাদের টিম চার্টারে বলবো যদি এরকম যদি সিচুয়েশন হয় তাহলে আমরা ম্যাক্সিমাম 3 বার খেলবো। 3 বারের পর আমাদের ডিসিশন টেকনিক হবে যেটা হাইয়েস্ট সেটাকে আমরা নেব, কিংবা আমরা হাইয়েস্ট এবং লোয়েস্টটাকে যোগ করে এভারেজ করে যেটা হবে সেটা আমরা নেব, কিংবা আমরা এই যে 3 পাইছি, 5 পাইছি, 8 পাইছি, 34 পাইছি, সবগুলিকে যোগ করে এভারেজ করে আমরা যেটা হবে সেটি আমাদের এই ইউজার স্টোরির জন্য স্টোরি পয়েন্ট। এই যে কথাগুলো বললাম এটা আসলে আপনার এই চার্টারের মধ্যে থাকবে। এটা একটা এক্সাম্পল দিলাম, বাকি বিভিন্ন বিষয় আপনার এরকম থাকতে পারে। হাউ দ্য টিম রিজলভস কনফ্লিক্টস হোয়েন ডিসএগ্রিমেন্ট অ্যারাইজ, এটি নিয়ে আমাদের একটা ফুল টপিক আছে, সেখানে আমরা বলবো যে কেন ডিসএগ্রিমেন্ট হয় এবং আমরা আসলে কি কি টেকনিক অ্যাপ্লাই করে করব এবং কোন জায়গায় কোন টেকনিকটা ইউজ করা উচিত। হাউ অ্যান্ড হোয়েন দ্য টিম মিটস, এই যে এগুলো কিন্তু টুইটারে থাকবে, মানে ডেইলি স্ক্রাম করবেন আপনি। ডেইলি স্ক্রাম কি সকাল 9টায় হবে নাকি প্রতিদিন দুপুর 12টায় হবে, এটাও কিন্তু অ্যাজ আ টিম নিজে ঠিক করবে। প্রতিদিন দুপুর 12টায় হতে পারে, কোনো ইস্যুস না। নিয়ম হচ্ছে 24 আওয়ার্স পরে একই সময়ে মোর লেস দ্যান 15 মিনিটস, তাই না, মিটিংটা হবে এবং 3টে এজেন্ডা থাকবে এবং সবাইকে প্রেজেন্ট থাকতে হবে। সো এই ডিসিশনটা আপনারা নেবেন যে কখন কোন মিটিং হবে, স্প্রিন্ট রিভিউ কবে কখন হবে। একদম আমরা অ্যাজাইল যারা প্র্যাকটিস করে তারা এরকম ক্যালেন্ডার বানায় ফেলে, যদি 2 সপ্তাহের স্প্রিন্ট হয় তাহলে এরকম 1 সপ্তাহে যদি স্প্রিন্ট হয় 5 দিন আছে, তাই না, 5 দিনের ওয়ার্কিং টাইম। ওরা একদম বলে দেয় যে ডেইলি স্ক্রাম হচ্ছে প্রতিদিন এই 15 মিনিট সকাল 9টায়, ঠিক আছে। তারপরে স্প্রিন্ট রিভিউ হবে লাস্টের দিন সেকেন্ড হাফে 3টা থেকে 5টা, সরি 1টা থেকে 3টা। তারপরে স্প্রিন্ট রিভিউ হবে জাস্ট 3টা থেকে 4:30, এরকম একদম বলা থাকে এবং 4টা কিন্তু ইনফরমেশন রেডিওটারে থাকে। সো টিম জানে যে কখন কি আসলে ঘটবে, ঠিক আছে। সো এটা হচ্ছে এটা। আদার টিম এগ্রিমেন্ট সাচ অ্যাজ শেয়ার্ড আওয়ার্স, যেমন আমরা সেদিন একজন কথা বলতে এক্সাম্পল দিচ্ছিল আর কি, ওনাদের সফটওয়্যার ফার্মে ওনাদের টিম ডিসাইড করছে যে আমরা 11 টিম তো অফিসে যখন আসে 9টা থেকে 5টা পর্যন্ত অফিস, এখন 9টায় অফিসে আসার পরে কিন্তু আমাদের বিভিন্ন ডিসকাশন, একটু গল্প করা, একটু চা খাওয়া এগুলো হয় কিন্তু। তো ওরা ডিসাইড করে দেখছে হিসাব করে যে আসলে মানে 10:30টা থেকে 1টা পর্যন্ত আমরা আসলে সবচেয়ে প্রোডাক্টিভ আওয়ার আমাদের। তো ওরা নিজেরা টিমরাই ডিসাইড করছে এবং ওয়ার্কিং এগ্রিমেন্ট লিখে ফেলছে যে আমরা 10টা থেকে 1টা পর্যন্ত কোনো মোবাইল অন করবো না এবং কাজের স্ক্রিন ছাড়া কোনো ফেসবুক, কোনো গুগল কোথাও যাবো না এবং কেউ কারো ডেস্কেও যাবো না। এই 3 ঘন্টা আমরা একদম নিজেদের কাজটা করব, ঠিক আছে। সেই জিনিসগুলো আমরা কিন্তু টিম চার্টারে লিখে ফেলবো, ঠিক আছে। আমরা বোধহয় একটু ব্রেকের টাইম বলবো, আমরা জাস্ট 5 মিনিটস ব্রেক নেই, তারপরে সে এটা শুরু করবো নেক্সট টাইম থেকে। সো আমরা 5 মিনিটসের ব্রেকে যাচ্ছি। সো গ্রাউন্ড রুলস সেট করতে হবে, ক্লিয়ার এক্সপেকটেশন রিগার্ডিং দ্য কোড অফ কন্ডাক্ট ফর টিম মেম্বার্স, ঠিক আছে। যদি আমরা গ্রাউন্ড রুলস সেট করি তাহলে কি, তাহলে কিন্তু বেনিফিট যেটা হবে কি এক্সপেকটেশন এটা টিম বুঝতে পারবে এবং সেই অনুযায়ী বিহেভ করবে, কনফিউশন কমে যাবে
এবং পারফরমেন্স ইমপ্রুভ করবে আর কি। ছোটদের খেলা দেখছেন? ছোটবেলায় যে আমরা ক্রিকেট বা ফুটবল খেলতাম, দেখবেন যে খেলার চেয়ে ঝগড়া বেশি হয়, এবং একটা বল করার পরে পায়ে লাগলে আউট, নাকি পায়ে লাগলে এলবি, এবং কেউ বলবে যে স্টাম্পে লাগছে, কেউ বলবে স্টাম্পে লাগে নাই, এটা নিয়ে ঝগড়া। একটা ওভার শেষ হয়ে দেখবেন যে অনেক সময় লাগে। সো ক্লিয়ার যদি রুলস থাকে তাহলে আসলে এই জিনিসগুলো থাকবে না আসলে। নেগোসিয়েশন স্কিলস, এটা আসলে আমরা দেখলাম যে সফট স্কিল হিসেবে থাকতে হবে, এবং সেইটা এখানে আমাদের আসলে আইডেন্টিফাই করতে হবে যে আমরা কোন কোন বিষয়ে নেগোসিয়েট থাকবে, যেমন টিমস মাইট নেগোসিয়েট রোলস এন্ড রেসপন্সিবিলিটি, কার রেসপন্সিবিলিটি কি হবে, কিভাবে প্যারাটাইজ করবো আমরা। যেমন প্যারাটাইজের কিন্তু অনেকগুলো টেকনিক আমরা অলরেডি দেখছি, তাই না? মনে আছে যে ভোটিং করা টেকনিক, ফিস্ট অফ 5 টেকনিক, অনেকগুলো আলোচনা করছি আমরা। সো অ্যাসাইনমেন্ট কিভাবে করা হবে, ডেলিভারেবল কে তৈরি করবে, এসব নিয়ে আমরা নেগোশিয়েট করে ফাইনালাইজ করব। অল টিম মেম্বার শুড ডেভেলপ গুড স্কিলস ফর নেগোশিয়েটিং অ্যামং দেমসেলভস অ্যান্ড উইথ আদার স্টেকহোল্ডার্স। এটা খুব ইম্পর্টেন্ট। মানে আপনার টিমের মধ্যেও তো নেগোশিয়েট করতে হবে, আবার টিমের বাইরেও বিভিন্ন স্টেকহোল্ডারের সাথে আপনি কমিউনিকেট করবেন, কথা বলবেন, প্রোডাক্ট ওনারের সাথে আপনার কথা হবে, তখন আসলে আপনার স্কিলটা খুবই ইম্পর্টেন্ট, কাজে লাগবে। আর ইন্টারনালি কিভাবে কমিউনিকেট করবেন, এক্সটার্নালি কিভাবে কমিউনিকেট করবেন, সেই জিনিসগুলোকে লিখতে হবে। টিম নর্মস, মিটিং এর মধ্যে নর্মস কি হবে, সবাই কি একসাথে কথা বলবে নাকি এক একজন কথা বলবে। যেমন আমরা ডেইলি স্কাম যেটা বলি, ডেইলি স্কামে কিন্তু কি স্কাম মাস্টার কি কি করবে, সে কি কোঅর্ডিনেট করবে, সে কি জিজ্ঞাসা করবে যে গতকাল কি করছো, আজকে কি করবা, কোনো ইম্পেডিমেন্ট আছে কিনা। নিজেই বলবে, নিজেই যে যারটা বলবে কিন্তু। হ্যাঁ, এখানে অনেক সময় একটা প্র্যাকটিস করা হয়, কোনো যদি ভিডিও দেখেন ইউটিউবে, সেটা হচ্ছে যে বল আছে না, বল মানে জাস্ট যে বলগুলো আমরা স্পঞ্জ হিসেবে ইউজ করি হাতের ইয়ার জন্য, অনেক সময় ইয়ার জন্য ইউজ করে মানুষ, প্রতিটা ইয়াতেই পাওয়া যায় এখন ফার্মেসিতে। সেই বলগুলো নিয়ে মানে স্কাম মাস্টার আসলে একটা বল ছুড়ে দেয় একজনের কাছে, যে বলটা ওন করে সে বলবে যে আমি গতকাল আমি কি করছি, আজকে কি করবো, এবং কোনো ইম্পেডিমেন্ট আছে কিনা। তারপর সে নিজেই বলটা আবার আরেকজনের দিকে ছুড়ে দেবে, সেই বলটা নিয়ে তখন সে আবার বলা শুরু করবে, সে তারপর আরেকজনকে দিবে। ঠিক আছে? এবং অনেক সময় স্কাম মাস্টারকেই যে সবসময় এরকম করতে হবে এরকম না, স্কাম মাস্টার অনেক সময় স্টেপ ব্যাক করবে। হ্যাঁ, টিমেই করবে, টিমেই নিজেদের যেটা করবে। তো সেই জিনিসগুলো এখানে আমাদের সেট করতে হবে নর্মসের মধ্যে, যে আমরা ডেইলি স্কামে কিভাবে কি করবো, কমিউনিকেশন অ্যাপ্রোচটা কি হবে, কনফ্লিক্ট কিভাবে ম্যানেজ করবো, শেয়ার্ড ভ্যালুজ আমাদেরকে ডিসাইড করতে হবে, এবং ডিসিশন মেকিং টেকনিক কি হবে। তো একই কথাবার্তা কিন্তু সবগুলি আসলে কালেক্টিভলি আপনার ইয়াতে থাকবে, টিম চার্টারে থাকবে। কনফ্লিক্ট কিভাবে ম্যানেজ করবো সেটা থাকবে, এই যে এরকম থাকতে পারে, তাই না? ডিস্ট্রাকটিভ বিহেভিয়ার থাকতে হবে মানুষজনের, পুয়ার পারফরমেন্স, অ্যানিমোসিটি, রিডিউস প্রোডাক্টিভিটি। যদি কনফ্লিক্ট ঠিকমতো আমরা ম্যানেজ না করতে পারি তাহলে এইসব ঘটনা ঘটবে কিন্তু। তো এই জন্য রুল সেট করতে হবে, এবং কিভাবে আমরা ম্যানেজ করব, কোন লেভেলে কোনটা ম্যানেজ হবে সেটা এখানে প্ল্যান করে ফেলতে হবে। সো এই যে ভেরিয়াস কনফ্লিক্ট রেজলিউশন মেথড, এটা আমরা পরে নেক্সট ইয়াতে করবো আর কি, কিপ ইউর টিম অন ট্র্যাকে আলোচনা করবো। এটা যখন বানাবেন টিম চার্টার, তখন কি করতে হবে, সবাই মিলে করতে হবে। সো ইট ইজ এ ব্রেনস্টর্মিং টাস্ক, সবাই মিলে ব্রেনস্টর্ম করে বের করতে হবে যে আমরা আসলে কি কি চাচ্ছি আমাদের টিমের জার্নাল হিসেবে সেট করতে হবে। আর আমরা বললাম যে কোড অফ এথিক্স ইউজ করতে পারি, পিএম এর এই চারটা আমরা ভ্যালু হিসেবে নিতে পারি, এবং এখানে কিন্তু এই ডকুমেন্টটা সবাইকে কিন্তু একবার করতে হবে। হ্যাঁ, আমরা যারা পরীক্ষা দিতে চাচ্ছি সবার জন্য এই ইথিক্স ফলো করা ম্যান্ডেটরি। ঠিক আছে? এখানে কি বলা আছে, এবং আপনার পরীক্ষা নিয়ে অনেক কথা বলা আছে এখানে, যে পরীক্ষার সময় কি করতে পারবেন কি করতে পারবেন না, পরীক্ষা দিয়ে আসার পরে কি বলা যাবে কি বলা যাবে না, কমিউনিটিতে কি লেখা যাবে কি লেখা যাবে না, সেটারও গাইডলাইন কিন্তু এখানে আছে। এবং অনেক প্রশ্ন কিন্তু এখানে টাচ করে আসে এখান থেকে। এই রেসপন্সিবিলিটি নিয়ে দেখবেন যে দুই ধরনের আছে আর জিনিস আছে, একটা হচ্ছে ম্যান্ডেটরি, একটা হচ্ছে অ্যাসপিরেশনাল। ম্যান্ডেটরি হচ্ছে মাস্ট,
অ্যাজ এ পিএমপি অথবা আপনি পিএমআই এর মেম্বার অথবা পিএমপি এক্সাম দিবেন, আপনাকে ওটা ম্যান্ডেটরি রেসপন্সিবিলিটির কিছু ক্যারেক্টার মানে দেখবেন যে রোল আছে, কি বলবো ওটাকে, মানে রেগুলেশনস আছে যেটা আপনাকে ফলো করতেই হবে। আবার রেসপন্সিবিলিটি আন্ডারে কিছু পাবেন অ্যাসপিরেশনও, যেটা ইউ শুড অ্যাজ এ প্রজেক্ট ম্যানেজার ইউ শুড ফলো দিস। সো এই অ্যাসপিরেশনাল এবং ম্যান্ডেটরি সবগুলো কিন্তু প্রতিটারই এগেনস্টে আছে, সেটা সবাই একটু পড়ে নেবেন এবং আপনার মাথায় ওটা থাকতে হবে, কারণ পরীক্ষায় কিছু কিছু প্রশ্নে আপনি সেটা টাচ পাবেন, তো জানা থাকলে আপনি ইজিলি আসলে অ্যান্সার করতে পারবেন। ঠিক আছে, আর আমরা এখানে এটা কেন দেখতেছি যে টিম চার্টারে আমরা ওটা কিন্তু ইউজ করতে পারি, সো এগুলি আমাদের ভ্যালু, এবং ওখানে অনেকগুলো রুলস আছে, নর্মস আছে, সেগুলো আপনি আপনার ইয়ার মধ্যেও ওখান থেকে হেল্প নিতে পারবেন আপনার টিম চার্টার তৈরির জন্য। তারপরে এটাও থাকতে হবে যদি গ্রাউন্ড রুলস ভায়োলেশনস হয় তাহলে আসলে আমরা কিভাবে সেটার অ্যাকশন কি হবে, সেটা কিভাবে আমরা সলভ করব, এবং গ্রাউন্ড রুলটা আপডেটও হতে পারে। হ্যাঁ, নতুন নতুন সিচুয়েশনে গ্রাউন্ড রুল আমরা আপডেট করতে পারি। ঠিক আছে, এখানকার অ্যাক্টিভিটি গুলো সেম, জাস্ট আপনারা একটু প্রশ্ন পড়ে ওটা দেখে নেবেন যে সলিউশনে কি আছে। থার্ড টপিক হচ্ছে নেগোশিয়েট প্রজেক্ট এগ্রিমেন্টস। সো এখন আমাদের টিম তৈরি হয়ে গেছে, টিমের আমরা ওয়ার্কিং এগ্রিমেন্ট তৈরি করে ফেলছি, এখন নেগোশিয়েট প্রজেক্ট এগ্রিমেন্টস। তার মানে হচ্ছে আমরা হয়তো কোনো একটা কাজ পাবো, তাই না, কোনো একটা প্রজেক্টে কাজ শুরু করবো, সেই প্রজেক্টের কাজ কিভাবে শুরু হয়, একটা হতে পারে যে আমাদের কন্ট্রাক্ট সাইন হয়েছে, ঠিক আছে, কিংবা সার্ভিস লেভেল এগ্রিমেন্ট তৈরি হয়েছে অন্য ইন্টারনাল ডিপার্টমেন্টের মধ্যে। এরকম হয় না যে অর্গানাইজেশনের মধ্যে একটা ডিপার্টমেন্ট একটা ডিপার্টমেন্টকে সার্ভ করে, যেমন যে বড় অর্গানাইজেশনে দেখা যায় আইটি ডিপার্টমেন্ট ফাইন্যান্সের জন্য সফটওয়্যার বানিয়ে দিচ্ছে, প্রোকিউরমেন্টের জন্য সফটওয়্যার বানিয়ে দিচ্ছে, আবার ওই টিমেরই লোকজন আছে, মানে অফিসে যারাই মেশিন খারাপ হোক না কেন সে হার্ডওয়্যারের সাপোর্ট তারা দিচ্ছে, সার্ভিস দিচ্ছে। সো সার্ভিস লেভেল এগ্রিমেন্ট কিন্তু ডিপার্টমেন্টের মধ্যেও থাকে। সো এগুলোকে আসলে এই আন্ডারস্ট্যান্ডিং গুলা আপনার যাতে ক্লিয়ার হয়, আপনি প্রজেক্ট শুরু করবেন, সো যে এগ্রিমেন্টের উপর আপনি কাজটা পেলেন, কন্ট্রাক্টে যা বলা আছে সেটা সবগুলো আপনার ক্লিয়ার হয়েছে কিনা, এই যে আপনি কাস্টমারের সাথে মিটিং করেন, প্রোডাক্ট অনারের সাথে মিটিং করেন, স্ক্রাম মাস্টারের সাথে কথা বলেন, বলে আমাদেরকে আসলে এগ্রিমেন্ট গুলোকে বুঝতে হবে। তো সেইটাই আমরা এখানে আলোচনা করব, এবং অ্যানালাইজ দ্য বাউন্ডস অফ নেগোসিয়েশন ফর এগ্রিমেন্ট, মানে আমরা আসলে ট্রাই করবো বাউন্ডারিটা বোঝার জন্য, আসলে প্রজেক্টে কি ডেলিভারি চাওয়া হচ্ছে, অ্যাসেস প্রায়োরিটিস। অ্যাজাইলে তো খুবই ইম্পর্টেন্ট, এবং আমরা এখন অ্যাজাইল আর হোক আর যাই হোক আমরা এখন ট্রাই করবো কি ফ্রিকুয়েন্টলি প্রায়োরিটাইজ ভ্যালু, বিজনেস ভ্যালু কাস্টমারের জন্য ক্রিয়েট করার জন্য, এটা আমাদের কিন্তু এখন মাইন্ডসেট থাকতে হবে। তারপর হচ্ছে ভেরিফাই অবজেক্টিভস অফ দ্য এগ্রিমেন্ট ইজ মেট, এগ্রিমেন্টের যে অবজেক্টিভ আছে সেটা বুঝতে পারা এবং সেটা মিট করার চেষ্টা করা। ডিটারমাইন এ নেগোসিয়েশন স্ট্র্যাটেজি, পার্টিসিপেট ইন এগ্রিমেন্ট নেগোসিয়েশনস, এগুলো হচ্ছে আমাদের এনাবলার্স। ডেলিভারেবল কি কি ইউজ করবো আমরা, সার্ভিস লেভেল এগ্রিমেন্ট, পারফরমেন্স রিপোর্ট, রিসোর্স ক্যালেন্ডার, গো লাইভ, ব্ল্যাক আউট। এই গো লাইভ ব্ল্যাক আউট এটা আমরা আসলে অন্য জায়গায় আরো ডিফারেন্ট নামেও আছে। ব্ল্যাক আউট মানে কি, এটা সম্বন্ধে কারো ধারণা আছে? গো লাইভ ব্ল্যাক আউট মানে কি? এটা আমরা নতুন, এর আগে আমরা দেখি নাই। একটু বলছিলেন আপনি, সেটা হচ্ছে যে আপনার কোনো জিনিস একদম গো লাইভ যাওয়ার আগে কিছুদিন আপনার ওই সফটওয়্যার ট্রানজিশন যে পিরিয়ডটা আছে ওই সময় বন্ধ রাখা হয়, হ্যাঁ ওইটাই বোধহয় ব্ল্যাক আউট। হ্যাঁ, তো এটা আসলে অল্প সময়ের জন্য, ধরেন আমাদের এটা করা হয় এমন টাইমে যেখানে আসলে ট্রানজাকশন সবচেয়ে কম হয়। যেমন দেখবেন আমরা এখন মাঝে মাঝে মেসেজ পাই না যে এটিএম বুথ বন্ধ থাকবে, কোনো ট্রানজাকশন করা যাবে না, কিংবা যারা অনলাইন ব্যাংকিং ইউজ করেন দেখবেন যে মেসেজ আসে যে আজকে রাতে একটা কাজ হবে যার জন্য অনলাইন ট্রানজাকশন বন্ধ থাকবে, এবং সরি বলা হয় কি ফর দ্য ইনকনভেনিয়েন্স। সো তখন আসলে আমরা ব্ল্যাক আউটে যাই, তার মানে তখন ওই অপারেশনটা বন্ধ রাখি, কারণ ওই সময় যদি কোনো অপারেশন হইতে থাকে তাহলে কিন্তু মানে অ্যানোমালিস ক্রিয়েট হবে। সো সেই জন্য আমরা ওই টাইমে যখন আমরা রিলিজ দিই তখন আমরা আসলে ব্ল্যাক আউটে যাই গো লাইভের আগে, সেটাকে বলা হয় গো লাইভ ব্ল্যাক আউট। গো লাইভ যাবো তার আগে আমরা ব্ল্যাক আউটে চলে যাই, সব ট্রানজাকশন বন্ধ, সব অপারেশন বন্ধ, আমরা আসলে এখন ব্ল্যাক আউট সিচুয়েশন। যখন এটা লাইভে চলে যাবে তারপরে আমরা আবার স্মুথ অপারেশনে যাব। সো এইটা মনে রাখতে হবে, ট্রেডিশনাল প্রজেক্টে নর্মালি কি হয়, রিলিজ নর্মালি প্রজেক্টের শেষে গিয়ে হয় বা ফেজের শেষে গিয়ে হয়, কিন্তু অ্যাজাইলে কিন্তু কি হয় প্রতিটা ইটারেশনের পরেই কিন্তু রিলিজ হয়। সো ট্রেডিশনাল প্রজেক্ট ম্যানেজমেন্টে এক ধরনের রিলিজ ব্ল্যাক আউট হবে,
যেটা কাস্টমার কাছে আপনি ইজিলি ইয়ে করতে পারবেন, কিন্তু অ্যাজাইলে কিন্তু ফ্রিকোয়েন্টলি ব্ল্যাকআউট হবে। সেটাও আপনাকে প্রোডাক্ট ওনারের সাথে এবং মানে রিলেটেড বা রেলিভেন্ট স্টেকহোল্ডারের সাথে মিলে ওটাকে ডিসাইড করতে হবে যে কতটুকু সময়ের জন্য ব্ল্যাকআউট হবে এবং তখন কি হবে কি হবে না। এবং আমরা একটা কনসেপ্ট জানি না, অনেকে বোধহয় এখন টার্মটা শুনছি, তাই না? ডেভঅপস বলি না আমরা, ডেভঅপস অ্যাজাইলে খুবই আলোচনা হয় এবং এখন পুরো ওয়ার্ল্ডে ডেভঅপস, মানে ডেভেলপমেন্ট টিম এবং অপস টিমের মধ্যে একই সাথে কাজ করবে আর কি। এবং আপনারা জানেন যে আমরা আসলে আগে কি করতাম, আগে হয়তো ট্রেডিশনাল প্রজেক্ট ম্যানেজমেন্ট এখন ঠিক আছে যে আমরা 5 বছর পরে রিলিজ দিলাম বা 6 মাস পরে রিলিজ দিলাম, কিন্তু চিন্তা করেন ফেসবুক, অ্যামাজন, গুগল এরা সেকেন্ডে হাজার হাজার রিলিজ দেয়। হ্যাঁ, সো সেইটা কি আমরা কি টের পাই ব্ল্যাকআউট, যে ফেসবুক বন্ধ হয়ে গেছে, বা অ্যামাজনে আপনি কিছু করতে পারতেছেন না, বা গুগলে সার্চ করে দেখলেন যে গুগল ফেইল, এরকম সিচুয়েশন কেউ পাইছেন? তো এই যে ডেভঅপস এর কিন্তু মেইন ইয়া হচ্ছে যে আপনার আসলে ডেভেলপমেন্ট টিম এবং অপারেশন টিম মানে এমন স্মুথ ট্রানজিশন হবে যে আসলে বোঝাই যাবে না যে কি হচ্ছে। এরকম আসলে টেকনোলজি এখন ইমপ্রুভমেন্ট হয়ে গেছে যে আপনার ব্ল্যাকআউটও বুঝতে পারবেন না আপনি, যে মানে মাইক্রো সেকেন্ডের মধ্যে আপনার ব্ল্যাকআউট হয়তো ব্ল্যাকআউট হয়েছে, টের পান নেই, তার মধ্যে হয়ে গেছে। কিংবা এমন এখন টেকনোলজি আসছে যেখানে আসলে ব্ল্যাকআউটও লাগে না। ঠিক আছে, সো এই জিনিসগুলো আমরা দেখবো যে অ্যাজাইলে কি হয়, ট্রেডিশনালে কি হয়। নেগোসিয়েশন স্কিল, এক্সপার্ট জাজমেন্ট, লেসন লার্ন। সো যাচ্ছি, দেখেন আমরা যখন কোন একটা প্রজেক্ট শুরু করি কি হয়, এই যে আমরা এই জিনিসগুলো একটু খেয়াল করেন তো, এটা কিন্তু আমরা প্ল্যান এন্ড ম্যানেজ প্রকিউরমেন্টে পড়ছি। এই যে এটা আসলে একটা কন্ট্রাক্টের কন্টেন্ট, তার মানে আমার টিম রেডি হয়ে গেছে, টিমের রুল সেট করছে, এখন আমরা কন্ট্রাক্ট পাইছি কাজ করার জন্য। সো এখন আমরা কি করব, সেই কন্ট্রাক্টের সবকিছু আমি বুঝতে পারছি কিনা, এটা তো সবার আগে সবচেয়ে জরুরি বিষয়, যে প্রতিটা আইটেম, এটা যারা আমরা প্র্যাকটিক্যালি কাজ করি আমরা সবাই জানি কন্ট্রাক্ট একদম লাইন বাই লাইন, ওয়ার্ড বাই ওয়ার্ড পড়তে হয় যখন আপনি কাজটা বুঝে নেবেন। এনি কনফিকশন আপনি ডিসকাস করতে হবে কাস্টমারের সাথে, এটা মানে মাল্টিপল টাইমস মিটিং হয় এবং এই মিটিং গুলো দেখা যায় সারাদিন ব্যাপী মিটিং হচ্ছে, কারণ প্রতিটা টার্মস কন্ডিশনস ইউ হ্যাভ টু আন্ডারস্ট্যান্ড। ঠিক আছে, কারণ এগুলো আপনাকে অবশ্যই কমপ্লাই করতে হবে, ইট ইজ পার্ট অফ কন্ট্রাক্ট। এখানে কোনো একটা গ্যাপ দিলে আপনি আসলে ছাড় পাবেন না। সো এইটাই আসলে এই টপিকটার নাম কি ছিল, প্রজেক্ট এগ্রিমেন্ট নেগোসিয়েশন করা। সো প্রতিটা পয়েন্ট আপনাকে বুঝে নিতে হবে এবং এই সব পয়েন্টগুলো খেয়াল করেন। স্টেটমেন্ট অফ ওয়ার্ক, আসল কাজ কি, প্রতিটা ডেলিভারেবল কি, শিডিউল কি, কখন কখন ডেলিভারি দিতে হবে, পারফরমেন্স রিপোর্টিং কিভাবে চাওয়া হচ্ছে আমার কাছে, হ্যাঁ আমরা কি ইনফরমেশন রেডি টু ইউজ করবো যাতে অলওয়েজ ওপেন থাকে সবকিছু, নাকি আমরা উইকলি বা বাই উইকলি কিংবা মান্থলি রিপোর্ট দেবো। ঠিক আছে, যেমন কোথাও বলাই থাকে যে উইকলি আমাকে রিপোর্ট দিতে হবে বা উইকলি আমাকে কি করতে হবে, মানে বাই উইকলি আমার সাথে এসে মিটিং করতে হবে। আর অ্যাজাইলে কি দেখলাম আমরা, ডেমনস্ট্রেশন দেওয়া হয় যেটা কাস্টমারকে ডাইরেক্টলি ইনভলভ করে। ঠিক আছে, প্রাইসিং এন্ড পেমেন্ট, সেই টার্মগুলো আমাদেরকে বুঝে নিতে হবে। ইন্সপেকশন, কোয়ালিটি রিকোয়ারমেন্টস, অ্যাকসেপ্টেন্স ক্রাইটেরিয়া, এই যে অ্যাকসেপ্টেন্স ক্রাইটেরিয়া যেটা আমার ট্রেডিশনাল প্রজেক্ট ম্যানেজমেন্টের মেইন বিষয়, যে সমস্ত অ্যাকসেপ্টেন্স ক্রাইটেরিয়া মিট করেই কাস্টমার ভ্যালিডেট করবে এবং আমাদেরকে অ্যাকসেপ্টেন্স সার্টিফিকেট দিবে, তার উপরে আসলে আপনি পেমেন্ট পাবো। আর আমরা অ্যাজাইলে অ্যাকসেপ্টেন্স ক্রাইটেরিয়া তো ইউজ করি, এর সাথে আমরা ডেফিনেশন অফ ডান ইউজ করি, তাই না? ডেফিনেশন অফ ডান, ওয়ারেন্টি অ্যান্ড ফিউচার সাপোর্ট, ইনসেন্টিভস এন্ড পেনাল্টিজ, ইন্স্যুরেন্স, পারফরম্যান্স বন্ড। ঠিক আছে, আমি একটা প্রজেক্টে 10% পারফরম্যান্স বন্ড দিছি, এখন আমার প্রজেক্ট প্রায় 6 মাস আগে কমপ্লিট হয়ে গেছে, আমার কোনো টাকাও দেয় না, পারফরম্যান্স বন্ডও ফেরত দেয় না, খালি ঘুরাইতেছে। আমি কিছু করতে পারছি না। সাবকন্ট্রাক্টর অ্যাপ্রুভালস, যদি সাবকন্ট্রাক্টরের অপশন থাকে, দেখেন এগুলো কিন্তু আমাদের দেশেও আছে, বলে দেয় যে আপনি সাবকন্ট্রাক্ট করতে পারবেন কি পারবেন না, পারলেও কতটুকু পারবেন, কোন ইয়াতে পারবেন, টার্মস এন্ড কন্ডিশনস, চেঞ্জ রিকোয়েস্ট হ্যান্ডলিং, যদি কন্ট্রাক্টে কোনো চেঞ্জ হয় বা স্কোপ, টাইম, বাজেটের চেঞ্জ হয়, সেটা আপনি কিভাবে হ্যান্ডেল করবেন, টার্মিনেশন ক্লোজ, এন্ড যদি ডিসপিউট হয় আরবিট্রেশন করবেন নাকি মেডিয়েশন করবেন নাকি কি করবেন। দেখেন আমরা কিন্তু প্ল্যান প্রকিউরমেন্টে উই হ্যাভ অলরেডি সিন দিস, তখন কিন্তু আমাদের মোডটা ডিফারেন্ট ছিল, আমরা ছিলাম বায়ার। এখন আমরা প্রজেক্ট শুরু করবো, দিস ইজ আওয়ার মেইন ডকুমেন্ট যেটা আমাদেরকে কাস্টমার দিচ্ছে, সেটা আমরা আসলে বুঝে নিচ্ছি এবং ক্লিয়ার হচ্ছি যে সবকিছু আমরা বুঝতে পারছি কিনা, আমাদের বাউন্ডারিটাকে বুঝতে পারা। সার্ভিস লেভেল এগ্রিমেন্টে কিন্তু হয়,
তাই না? সার্ভিস লেভেল এগ্রিমেন্ট ডিপার্টমেন্টের মধ্যে হয়, ইন্টারনাল হয়, এক্সটার্নাল হয়, এবং অনেক সময় প্রজেক্টের শেষেও কিন্তু আমরা, আচ্ছা এখানে একটা প্রশ্ন মাথায় আসলো, এটা একটু আমাকে একটু বলেন তো, যে আমরা প্রোডাক্ট ব্যাকলগ তৈরি করি তাই না অ্যাজাইল প্রজেক্টে, এটার নাম কি প্রজেক্ট ব্যাকলগ নাকি প্রোডাক্ট ব্যাকলগ? প্রোডাক্ট ব্যাকলগ প্রথমটা। প্রোডাক্ট ব্যাকলগ, এটা একটা কারণ আছে কিন্তু। আমাদের মনে আছে আমরা কিন্তু ফার্স্ট চ্যাপ্টার পড়ছিলাম পিএমবকে, আমি এখানে পড়াইছি প্রজেক্ট লাইফ সাইকেল বলছিলাম, এবং আর একটা কথা বলছিলাম প্রোডাক্ট লাইফ সাইকেল, এবং তাজমহলের ছবি দিছিলাম না মমতাজ, মনে আছে মমতাজ? সো ওখানে আমরা কিন্তু বলছিলাম যে নর্মালি প্রজেক্ট লাইফ সাইকেল শেষ হয়ে যায়, যেমন তাজমহলের লাইফ সাইকেল 22-23 বছর ছিল, শেষ হয়ে গেছে প্রজেক্ট লাইফ সাইকেল, কিন্তু প্রোডাক্ট লাইফ সাইকেল ইজ স্টিল দেয়ার, তাই না? তাহলে তাজমহলের প্রোডাক্ট ব্যাকলগ এটি কি শাহজাহানের সময় ক্লোজ হয়ে গেছে নাকি স্টিল ওপেন? চলছে। হ্যাঁ, অ্যাজাইলের কনসেপ্টটা দেখেন, অ্যাজাইলের কনসেপ্ট কিন্তু প্রোডাক্ট নিয়ে, এবং যতদিন প্রোডাক্ট মার্কেটে আছে ততদিন প্রোডাক্ট ব্যাকলগও থাকবে, ঠিক আছে? দিস ইজ নট প্রজেক্ট ব্যাকলগ, দিস ইজ প্রোডাক্ট ব্যাকলগ। সো আপনার যদি সার্ভিস লেভেল এগ্রিমেন্ট থাকে, এবং এই যে এখানে থাকতে পারে যে কোনো চেঞ্জ আসবে, নতুন স্কোপ হবে, নতুন ফিচার আসবে, সেগুলো কিন্তু আপনার প্রোডাক্ট ব্যাকলগে অ্যাড হতে থাকবে, ঠিক আছে? সো এই জিনিসগুলো কিন্তু কন্ট্রাক্টের পার্ট থাকে সার্ভিস লেভেল এগ্রিমেন্ট, তো সেটাও আপনাকে ক্লিয়ারলি বুঝে নিতে হবে যে ক্রিটিক্যাল আছে না। আমরা এখানে কিন্তু কয়েকটা কমন জিনিস আমরা ইউজ করি, ক্যাটাগরি করি, ক্রিটিক্যাল কোনটা, মেজর কোনটা, মাইনর কোনটা, মিডিয়াম কোনটা, এবং সেই অনুযায়ী কিন্তু সার্ভিস দিতে হয়। ক্রিটিক্যাল যদি হয় তাহলে উইদিন 1 আওয়ার আপনাকে সার্ভিস দিতে হবে, মানে বেজ অন কিরকম প্রজেক্ট বা প্রোডাক্ট নিয়ে আপনি কাজ করতেছেন। এই জিনিসগুলো যদি না বুঝেন তাই তো আসলে পরে গোলমাল লেগে যাবে কাজ করতে গিয়ে। আচ্ছা, প্রোডাক্ট ব্যাকলগ তো আমরা অলরেডি বুঝতে পারছি, তাই না? এটা মানে সহজ নাম হচ্ছে ব্যাকলগ, আর অ্যাজাইলে আমরা সবসময় বলি প্রোডাক্ট ব্যাকলগ। এবং এই প্রোডাক্ট ব্যাকলগটা কি? এই যে দেখেন ডেফিনেশন, এ অর্ডার লিস্ট, আমরা এটা নিয়ে খুবই ডিটেল জানি, আমি এই জন্য ইয়াতে যাব না। এই অর্ডার লিস্টটা মনে আছে তো না, যে যে লিস্টটা আমরা বলতেছি অর্ডার করতেছি, এমনি জাস্ট লিস্ট না, ইট ইজ এ অর্ডার লিস্ট। কিসের উপর বেস করে অর্ডার? এই যে আমরা প্রায়োরিটাইজ করতেছি কিসের উপর? প্রায়োরিটি কি? ভ্যালু, কাস্টমারকে ভ্যালু বেশি দিবে স্যার, সেটাকে আগে করার চেষ্টা করতে হ্যাঁ, হবে। রাইট, ভ্যালু মাথায় রাখেন কিন্তু ভ্যালু। এবার কিন্তু আমাদের যে যে এত তছনছ হয়ে গেছে আমাদের স্টাডি ম্যানুয়াল, স্টুডেন্ট ম্যানুয়াল, তার উদ্দেশ্য কি? এবং আমাদের সামনে যে 7th এডিশন আসবে সবগুলোর ফোকাস হচ্ছে প্রসেস থেকে আমাদের চোখ সরায় বিজনেস ভ্যালুর দিকে নিয়ে যাওয়া। আমরা প্রসেস ড্রিভেন না হয়ে আমরা এখন হবে ভ্যালু ড্রিভেন প্রজেক্ট ম্যানেজমেন্টে, ঠিক আছে? সো ভ্যালু ড্রিভেন যাতে ডেলিভারি হয় আমাদের, নট প্রসেস ড্রিভেন ডেলিভারি। এইটা কিন্তু মেজর শিফট মাইন্ডসেটের। পিএমবক্স 7 এডিশনের এই শিফটটা আরো আমরা ভালোভাবে বুঝতে পারবো। এখন যে ম্যানুয়াল দেখতেছি স্টুডেন্ট ম্যানুয়াল, সেটা কিন্তু আমাদের এই শিফটটাই দেখতেছি আমরা, বিজনেস ভ্যালু ফ্রম প্রসেস। এই প্রসেসের আলোচনা কিন্তু খুব হাই লেভেল হচ্ছে, আগের মতো খুব ডিটেল আমরা আলোচনা করতেছি না। আচ্ছা, এই প্রায়োরিটেশন টেকনিকের জন্য আমরা অলরেডি মস্কো নিয়ে আলোচনা করছি না? জি। তারপরে 100, এগুলো আমরা একটু আলোচনা করছিলাম, কারো মনে আছে কিনা? কেন মডেল নিয়ে আলোচনা করছিলাম। আমি আজকে কেন মডেল নিয়ে একটু ডিটেল যাব। পেয়ার্ড কম্পারিজন অ্যানালাইসিস, তার মানে দুইটা ইউজার স্টোরি। পেয়ার্ড মানে কি? দুইটা ইউজারের মধ্যে আমরা কম্পারিজন করে দেখব যে আসলে কোনটা বেশি ভ্যালু ক্রিয়েট করে বা কোনটা আমাদের ডেলিভারি দিতে হবে, সেটা হচ্ছে পেয়ার্ড কম্পারিজন। আমরা কি করতেছি? প্রোডাক্ট ব্যাকলগ প্রায়োরিটাইজেশন টেকনিকের কথা আলোচনা করতেছি। পরীক্ষা কিন্তু আসবে যে মাল্টিপল রেসপন্স, সেখানে কিন্তু আসবে যে প্রোডাক্ট ব্যাকলগ প্রায়োরিটাইজেশনে কি কি টুল টেকনিক ইউজ হয়, অনেকগুলো দিবে। তার মধ্যে এই 4টা যদি নাম পান, এর সাথে আরো আছে, আরো আমরা সামনে আলোচনা পাবো। ডট ভোটিং একটা আছে, ডট ভোটিং। আমি তো এখন যে ক্লাস নিচ্ছি, ক্লাসরুম ক্লাস নিচ্ছি তো একটা, তা আমরা এখন সুযোগ হচ্ছে আমরা প্র্যাকটিক্যালি কাজ করার জন্য। যেমন ডট ভোটিং এ আমরা গত ক্লাসে ক্লাস নিলাম যে আমরা মানে সকাল 11টার সময় একটা টি ব্রেক দেওয়া হয়, সেই টি ব্রেকে আমরা সিঙ্গারা খাবো, দুইটা বসে, এক পক্ষ বসে আমরা ফ্রুট খেতে চাই, আর বসে সিঙ্গারা খেতে চাই। তা আমি ওইটাকে দুইটা কার্ডের মধ্যে লিখছি যে একটা হচ্ছে সিঙ্গারা, একটা হচ্ছে ফ্রুটস। তারপর ডট ভোটিং দিতে বসি, পার্টিসিপেন্টরা ডট দিবে একটা, কে সিঙ্গারা চায় একজন একটা ডট দিবে,
হ্যাঁ, সো আমরা দেখলাম যে ফ্রুটের মধ্যে 5টা ডট পাইছিলাম আর অন্যটাতে ডট কম পাইছি, তার মানে নেক্সট দিতে আমরা আসলে ফ্রুট দেব। সো এটা হচ্ছে ডট ভোটিং, যে আপনি ডট দিয়ে আপনার আসলে সমর্থন দিবেন যে আসলে কোনটা আসলে মানে টপ প্রায়োরিটি এখন। ঠিক আছে, ওইটা আমরা পরে দেখবো, ওটা পরে আলোচনা হবে। 100 পয়েন্ট এস্টিমেট মানে হচ্ছে যে আপনাকে 100 পয়েন্ট দেওয়া হয়েছে আপনার হাতে, 100 পয়েন্ট, এবং এখানে সে 10টা অপশন আছে বা 10টা ইউজার স্টোরি আছে। এখন আপনি এই 100 পয়েন্টকে ডিস্ট্রিবিউট করবেন যে কোনটা আপনি মনে করতেছেন এটা 20 পয়েন্ট দিবেন, এটা 30, এটা 50, তাহলে কত হয়ে গেল? অলরেডি 100 হয়ে গেছে, তার মানে বাকি 7টাতে আপনি কোনো পয়েন্ট দেন নাই। আর আরেকজনের কাছে মনে হচ্ছে যে এইটা সবচেয়ে ইম্পর্টেন্ট, সে একটাতে তার 100 দিয়ে দিছে, যে দিয়ে দিল তার হাতে কিছু নাই। ঠিক আছে, এরপরে আমরা সবগুলো যোগ করে দেখলাম যে কোনটাতে আসলে সবচেয়ে বেশি পয়েন্ট পাইছি আমরা, তাহলে সেটা হচ্ছে টপ প্রায়োরিটি। এইভাবে আমরা প্র্যাকটিস করতে পারি। দিস ইজ নন অ্যাজ 100 পয়েন্ট এস্টিমেট। তার মানে আপনার ক্যাপাসিটি হচ্ছে 100 পয়েন্ট। আচ্ছা, মস্কো তো আমরা অলরেডি জানি, তাই না? মাস্ট হ্যাভ, শুড হ্যাভ, কুড হ্যাভ, ওন্ট হ্যাভ। ওন্ট হ্যাভ মানে এই সময় দরকার নাই। ঠিক আছে, আমরা যে বলছিলাম বোধ হয় না যে আমরা পহেলা বৈশাখে পান্তা ভাতের একটা বলছিলাম, পান্তা ইলিশ। সো এখানে কিন্তু পহেলা বৈশাখে আমরা অ্যাজ এ কালচারাল অ্যাক্টিভিটি আমরা অনেক কিছু করি, তার মধ্যে একটা থেকে রমনা বটমূলে যাওয়া, তাই না? তো এখন ধরেন আমরা কি ওন্ট হ্যাভ এর মধ্যে কি রাখবো, যে যেহেতু কোভিড সিচুয়েশন, জনসমাগমে যাওয়া যাবে না, তাহলে আমরা এখন এটা দরকার নেই ওন্ট হ্যাভ, আমরা আসলে হয়তো বাকিগুলো করলাম কিন্তু আমরা এটা করবো না। আচ্ছা, হোয়াট ইজ ক্যানো মডেল? ভেরি ইম্পর্টেন্ট। ক্যানো মডেল নিয়ে আমরা নেক্সট স্লাইডে দেখতেছি যে এটা কিভাবে আসলে ইউজ হয়। দেখেন এই স্লাইডটা একটু দেখেন। ক্যানো মডেল হচ্ছে 1984-এ নোরিয়াকি ক্যানো উনি আসলে এটা বের করছেন। ক্যানো ম্যাডনের মেইন টার্গেট কি? ক্যাটেগরাইজ এন্ড প্যাটারাইজ কাস্টমার নিডস। যখন আপনি নতুন প্রোডাক্ট বা সার্ভিস নিয়ে মার্কেটে আসবেন, তখন আপনি আসলে অ্যানালাইসিস করবেন যে কাস্টমার কোনটা চাচ্ছে, কোনটা দিলে আপনি মার্কেটে কম্পিটিটিভ অ্যাডভান্টেজ পাবেন, এবং কোনটা দিলে কাস্টমার ডিলাইটেড হবে। ঠিক আছে, সো ক্যাটাগরাইজ এন্ড প্রায়োরিটাইজ কাস্টমার নিডস, গাইড প্রোডাক্ট ডেভেলপমেন্ট এবং এনহান্স কাস্টমার স্যাটিসফ্যাকশন, এই 3টা উদ্দেশ্যকে নিয়ে কেন মডেল তৈরি হয়েছে। সো এইটা গ্রাফটা খেয়াল করেন, গ্রাফটা আসলে একবার এখানে ড্র করা আছে, তো একটু আলাদাভাবে ড্র করলে বেটার হতো। সো এই গ্রাফের মধ্যে আমরা কি দেখতেছি? প্রথমে আমরা এক্স এবং ওয়াই অ্যাক্সিস, এক্স অ্যাক্সিসে দেখতেছি ডান ভেরি ওয়েল, একটা হচ্ছে ডান পুয়ারলি। ডান ভেরি ওয়েল মানে আপনি প্রোডাক্টে যে ফিচারগুলো দিচ্ছেন সেটা আসলে খুবই ভালো মতো দিচ্ছেন নাকি পুয়ারলি দিচ্ছেন। আর ডিসগাস্টেড, কাস্টমার কি ডিসগাস্টেড হবে নাকি ডিলাইটেড হবে? এখানে স্টুডেন্ট ম্যানুয়ালের কিন্তু একটু ডিফারেন্ট টার্মিনোলজি আছে, যেমন এখানে ডিলাইটেডের জায়গায় এক্সাইটেড আছে বোধহয়। যাই হোক, ওটা আপনারা একটু দেখে নিন স্টুডেন্ট ম্যানুয়ালে। স্টুডেন্ট ম্যানুয়ালে কিন্তু খুব একটা ডিটেল নাই, জাস্ট ডেফিনেশনটা আছে। না, এটা যে ভাই পুরো হ্যাঁ, ডিটেল নাই। এটা একটু ইউটিউবে প্রচুর ভিডিও আছে, এটা একটা ইউটিউবের ইয়া থেকে নেওয়া, ওখান থেকে একটু দেখে নিয়েন, অত ডিটেল দরকার নেই আমাদের, জাস্ট একটু দেখলেই হবে। এটা যেমন বোধহয় একটা 3 মিনিটের ভিডিও, সেখান থেকে আমি স্ক্রিনশটটা নিচ্ছি। সো প্রথম আঁকতে হয় হচ্ছে গ্রিন, এটা গ্রিন যেটা, এবার এই কালার গুলো কিন্তু একটা ইম্পর্টেন্ট। এই কালার যেটা সবুজ দেখতেছি আমরা, এটা যদি আসলে আমরা না দেই তাহলে কাস্টমার ডিসগাস্টেড হবে, এবং এটা যদি ফুল দেন ডান ভেরি ওয়েল, তাহলে কি হবে? তাহলে আসলে দিস ইজ অ্যাকচুয়ালি বেসিক নিড, কাস্টমারের বেসিক নিড। এটা যদি না দেন তাহলে আসলে আপনি এটা কাস্টমার কিনবেই না। এর পরেরটা দেখেন, পরেরটা হচ্ছে পারফরমেন্স নিড বলা হয় এটাকে, লাল। এই যে এটা গ্রিন, এটা লাল, পারফরমেন্স নিড। তো এটা যদি এইদিকে থাকে কি হবে? ডিসগাস্টেড হবে কিন্তু, এবং ডান পুরলি। তো আপনি যদি ভালো করেন এবং যদি এই জায়গায় পৌঁছতে পারেন, যত উপরের দিকে যাবেন তত কি হবে? কাস্টমার কিন্তু ডিলাইটেড থাকবে, হ্যাঁ, এবং আপনার ডিসগাস্ট হবে না, কাস্টমার কি হবে? হ্যাপি হবে। ঠিক আছে, সো তার মানে এই রেঞ্জে আপনাকে কাজ করতে হবে। এবং দেখেন বেসিকলি হচ্ছে মাস্ট বি রিকোয়ারমেন্টস, এই ফিচারগুলো মাস্ট বি থাকতে হবে, নাহলে মার্কেটে ওটার প্রোডাক্ট নিয়ে আপনি যেতে পারবেন না। আর পারফরমেন্স নিড হচ্ছে যত বেশি দিবেন কি হবে? তত কাস্টমার হ্যাপি হবে। আর অ্যাট্রাকটিভ নিড হচ্ছে আনস্পোকেন,
হ্যাঁ, অনেক সময় বলা হয় কাস্টমার আসলে চায়ও নাই, এক্সপেক্টও করে নাই। ঠিক আছে, তো সেই ধরনের নিডকে আমরা বলতেছি ডিলাইটার। যখন প্রোডাক্ট ডিজাইন করে তখন আসলে সবই যে ডিলাইটার দিবেন, বেসিক তো থাকতেই হবে। যদি বেসিক না দেন, এই দিকে ডান দিকে লেখা আছে, এটা কোনো চয়েস নাই, বেসিকটা আপনাকে দিতেই হবে। ঠিক আছে, আর পারফরম্যান্স নিড যদি আপনি ফুলফিল করেন তাহলে আপনি কম্পিটিশন করতে পারবেন, অ্যাট্রাকটিভ হবে, কম্পিটিটিভ প্রোডাক্ট হবে। যেমন আজকাল আমরা কি দেখতেছি, যে মাস্ক নিয়ে ব্যবসা হচ্ছে না, মাস্ক। তো এখন দেখেন মাস্কের ব্যবসা তো আগে বাংলাদেশ ছিল না ওইভাবে, এখন দেখেন সব কোম্পানি মাস্ক বের করছে। চাইনিজ মাস্ক থেকে শুরু করে অনেকে তো সেই সময় চায়না থেকে নিয়ে এসে সিল চাপ্পর মেরে দিচ্ছে, এবং বিভিন্ন দামের পাওয়া যায়। হ্যাঁ, তো বেসিক নিড যদি ফুলফিল না করেন তাহলে তো কেউ কিনবে না। আর পারফরম্যান্স নিড মাস্কের দেখেন এখন 3 লেয়ার আছে, তাই না? আমরা অনেকে 3 লেয়ার ইউজ করি, অনেকে আবার যে KN95 এগুলো ইউজ করি। আর হাসপাতালে গিয়ে দেখবেন যে অনেক সিরিয়াস ডাক্তার দেখছে যারা একদম ইয়া পড়ে আছে, যে মঙ্গল গ্রহে বা চাঁদে যাওয়ার যে ড্রেস দেখছেন না, হ্যাঁ সেই ড্রেস পরে আছে আর কি। সো আপনাকে পারফরম্যান্স নিড না দিলে ইউ ক্যানট কম্পিট ইন দ্য মার্কেট। আর এক্সাইটার আসলে দেওয়ার নিয়ম হচ্ছে 2-1টা করে, হ্যাঁ, কারণ এটা অনেক কস্টলি হবে যেটা এক্সাইটার দিতে চাচ্ছে। তো সেটা আসলে আপনি 2-1টা দিয়ে মার্কেটে আসলে আপনি ডিফারেন্সিয়েশন ক্রিয়েট করবেন। সো সেটা হচ্ছে ডিলাইটার। এই যে এটা নরমালি এখানে দেখেন, এটা কিন্তু ইফেক্ট ডিসগাস্টেড হয় না, কারণ কাস্টমার এটা এক্সপেক্ট করে নাই। কিন্তু যদি দেন তাহলে কাস্টমার ডিলাইটেড হবে, কিন্তু না দিলে জেনারেলি কাস্টমার আনহ্যাপি হবে না, কারণ কাস্টমার আসলে নিড হচ্ছে মেইনলি এই দুইটা। তাহলে এই দুইটা যদি আমরা একটু কম্বাইন করি, ক্যানো মডেল এবং মস্কো, তাহলে বলেন তো কি হবে এখানে? মাস্ট হ্যাভ কোনটা হবে? দিস ইজ মাস্ট। Basic, sir. Basic must have. বেসিক হ্যাঁ, মাস্ট, Performance should have. শুড হ্যাভ এবং Could এটা have. কুড হ্যাভ। Could have, sir. ঠিক আছে, সো আপনি যখন MSc, নতুন sir. প্রোডাক্ট সার্ভিস ডিজাইন করবেন তখন কিন্তু ক্যানো মডেল একটা ইম্পর্টেন্ট রোল প্লে করতে পারে, এবং এটা মানে ইউজ হয়, প্রচুর ইউজ হয় মার্কেটে। সো আমাদের খুব একটা জানার মানে ডিটেল জানার দরকার নেই, আমাদের জানতে হবে যে আসলে এটা হচ্ছে একটা প্রাইভেসি টেকনিক, এবং এখানে যে আমরা এই 3টা অ্যারো দিয়ে কি বুঝি, এবং ডিলাইটার, ডিসগাস্টেড, এই জিনিসগুলো একটু বোঝা আর কি। মাঝখানে একটা হচ্ছে পারফরম্যান্স রেট। হ্যাঁ, কালার গুলোর স্পেশাল কোনো মিনিং আছে নাকি? এই যে কালারগুলো মিল আছে আর কি, এটা হচ্ছে পারফরম্যান্স রেট, মানে আলাদাভাবে ডিস্টিংগুইশ করার জন্য কোনটা পারফরম্যান্স রেট, কোনটা অ্যাট্রাকটিভ রেট, আর কোনটা বেসিক রেট। এমনি গ্রিন কালার কিছু মিন করে, এটা এটা দেখিনি আসলে, কোথাও পাইনি গ্রিন কালার কিছু মিন করে কিনা। আচ্ছা, পারফরম্যান্স রিপোর্ট, তার মানে আপনার যে পারফরম্যান্স রিপোর্টের কথা বলা থাকবে আপনার কন্ট্রাক্টে, এগ্রিমেন্টে, সেটা আপনি বুঝতে পারছেন কিনা। এই যে আমরা এগুলো কিন্তু সব ইউজ করি, পার্সেন্টেজ কমপ্লিট, তাই না? কত পার্সেন্ট কাজ হয়েছে, আমরা কনস্ট্রাকশন ইউজ করি এই জিনিসগুলো। তারপরে কোয়ালিটি আর টেকনিক্যাল পারফরম্যান্স ম্যাট্রিক্স, স্টার্ট ফিনিশ শিডিউল অ্যাক্টিভিটিস, তাই না? কবে শুরু হওয়ার কথা, কবে শেষ হচ্ছে। এটা যদি আপনি মাইক্রোসফট প্রজেক্টে ইউজ করেন অটোমেটিকলি বের হয়ে যায় যে আপনি কখন শুরু করছেন, কখন শেষ করছেন। করতে পারেন না পারলে কিন্তু সে দেখা দেয়, পিছিয়ে যায় কাজটা। তারপর চেঞ্জ রিকোয়েস্ট আপনি কিভাবে রিপোর্ট করবেন, ডিফেক্টস কিভাবে রিপোর্ট করবেন, অ্যাকচুয়াল কস্ট, অ্যাকচুয়াল ডিউরেশন এবং প্ল্যান্ড ডিউরেশন, বা আমরা বেসলাইন যেটা বলি, বেসলাইনের সাথে অ্যাকচুয়ালের যে টাইমের বা ডিউরেশনের ডিফারেন্স, কস্টের ডিফারেন্স, সেটা আপনি কিভাবে রিপোর্ট করবেন। আর আমরা মনে আছে যে আমরা ক্লাসে কিন্তু এটা আলোচনা করছিলাম, ওয়ার্ক পারফরমেন্স ডেটা, তাই না? তো আপনার এই রিপোর্ট টিপোর্ট যাই জেনারেট করেন না কেন, আসলে ডেটাই তো বেসিক। ডেটা থেকে আপনি ইনফরমেশন এবং তারপর রিপোর্ট জেনারেট করবেন। তো সেই ডেটা যাতে ঠিকমতো কালেক্ট হয় এবং ডেটা যাতে গুড ডেটা হয়, কোয়ালিটি ডেটা হয়। আর অ্যাজাইলে আমরা কি ইউজ করি? অ্যাজাইল প্রজেক্টে নর্মালি আমরা কমপ্লিটেড এন্ড অ্যাকসেপ্টেড স্টোরিজ, আমরা কি আমরা ধরেন স্প্রিন্ট রিভিউতে এটা কি বুঝতে পারছি, আমরা 5টা স্টোরি নিয়েছিলাম, 5টা স্টোরি ডেভেলপ করে ফেলছি, কিন্তু কাস্টমারকে যখন দেখাতে গেছি কাস্টমার 4টা অ্যাকসেপ্ট করছে, 1টা অ্যাকসেপ্ট করে নাই। হ্যাঁ, এটা একটা রিপোর্ট হতে পারে। প্রোডাক্ট ব্যাকলগ প্রোগ্রেস, এটা কিন্তু আমরা এই যে প্রোডাক্ট ব্যাকলগে কিন্তু আমরা কিন্তু বার্ন ডাউন চার্ট তৈরি করতে পারি। প্রোডাক্ট ব্যাকলগে 100টা আইটেম ছিল,
তাহলে এখন আসলে আইটেম কি ইটারেশনে কমলো না বাড়লো, এরকম নানান ধরনের রিপোর্ট হতে পারে। এখন হয়তো 100টা ছিল, পরে কিছু 10টা, তাহলে বাকি 90টা আইটেম আছে। সো এটা আমরা একটা প্রোগ্রেস রিপোর্ট হতে পারে। কম্পারিজন অফ বার্ন স্টোরেজ, আপটা কি স্যার? বার্ন আপ না বার্ন ডাউন? দুটো একটু বলেন স্যার। আচ্ছা, বার্ন ডাউন তো আমরা আগে আলোচনা করছিলাম, আবার সামনে করব। তার মানে এটা আসলে মেইনলি ইউজ হয় আমরা যে স্টোরি পয়েন্ট নেই না একটা ইটারেশনে। সে ফর এক্সাম্পল আমরা 2 সপ্তাহে একটা ইটারেশনে, 2 সপ্তাহ মানে কয়দিন? 10 দিন। 10 দিন, এই 10 দিনের মধ্যে আমরা ডিসাইড করছি যে আমরা সে 50 স্টোরি পয়েন্ট ডেলিভারি দেবো। এতে ধর 50 পয়েন্ট, এখানে 40, 30, 20, 10, 0। সো আমরা এটা ড্র করার পরে, যেহেতু আমরা ইটারেশনে নিছি যে আমরা 50টা স্টোরি পয়েন্ট ডেলিভারি দেবো, এখন আমরা প্রথমেই ওই যে আমাদের ইনফরমেশন রেডিয়েটর, সেখানে আমরা এখন ড্র করি। প্রথম দিন ড্র করি যে আমরা এই যে এটা হচ্ছে আমাদের বার্ন ডাউন চার্ট, একদম আইডিয়াল কেসে। তার মানে যখন আমাদের 10ম দিন হবে আর কোনো কিছু বাকি থাকবে না, রিমেনিং কোনো স্টোরি পয়েন্ট থাকবে না। এখন প্রত্যেক দিন অ্যাজাইল টিমে যখন আপনি ডেইলি স্ক্যাম করবেন, ডেইলি স্ক্যাম করার পরে টিম বলবে যে আসলে আমরা আজকে কতটুকু, গতকাল কতটুকু স্টোরি পয়েন্ট করতে পারছি। টিম বলারও দরকার নাই, টিম যখন কার্ডগুলো মুভ করবে না টাস্ক বোর্ডে কিন্তু স্টোরির মধ্যে আমরা মনে আছে আমি বোধহয় বলছিলাম যে বাম সাইডে লেখা থাকে হচ্ছে প্রায়োরিটি নাম্বার, আর ডান সাইডে কর্নারে লেখা থাকে স্টোরি পয়েন্ট। সো যখন আমি ডান কলামে নিয়ে যাব দুইটা বা তিনটা স্টোরি, মিটিং শেষে কিন্তু স্ক্রাম মাস্টারের দায়িত্ব হচ্ছে সেটা ক্যালকুলেট করে দেখা যায় কত স্টোরি পয়েন্ট হয়েছে। 3, 5 ধরেন 8টা আমরা পাস করছি, আর 5টা ডান হয়ে গেছে। 5 স্টোরি পয়েন্টের একটা ইউজ স্টোরি, তাই টোটাল 8 হয়েছে। তাহলে 50 থেকে 8 বিয়োগ দিলে কত হয়? 42। তার মানে আমাদের 42 রিমেনিং স্টোরি পয়েন্ট আছে। তা আমি প্রথম দিনে গিয়ে সেই 42তম দিনে ইয়া দেবো আর কি, 42তম স্টোরি পয়েন্টে সেখানে 42 হবে, এখানে আমরা দিয়ে দেবো পয়েন্ট এবং এভাবে কানেক্ট করবো। নেক্সট ডেতে দেখা গেলো মাত্র 3টা কাজ হয়েছে, তার মানে কত হয়েছে? 42 থেকে 3 বাদ দিলে 39, তার মানে আমরা এইখানে আসতে পারছি। সো এটা কিন্তু এরকম হচ্ছে। সো খুবই ইম্পর্টেন্ট, মানে পরীক্ষায় কিন্তু এখান থেকে আসবে, সেটা হচ্ছে যে আপনার যদি এরকম একটা থাকে যে ধর এরকম চললো, এরকম 5ম দিনে এসে দেখলাম যে এরকম আছে, তাহলে এটা কি মিন করে? তার মানে স্টোরি পয়েন্ট ডেলিভারি দিতে পারছি না যে দেওয়ার কথা ছিল, শিডিউলের সাথে পিছিয়ে আছে স্যার। রাইট? পিছিয়ে আসছি নাকি দিচ্ছি আমরা? দেখেন আগে কিন্তু আছে, আমরা কিন্তু দেখা যাবে এইভাবে চলতে থাকলে আমরা এখানে শেষ স্যার আগে শেষ করে ফেলছি। আগে শেষ করে ফেলবো। যদি এরকম হইতো যে এরকম যাইতেছে, এরকম যেহেতু ভয়ঙ্কর অবস্থা খারাপ, কিন্তু দেখলাম যে উপর দিয়ে যাচ্ছে, এখানে এসে আসছে, তার মানে কি? এটা যদি আমরা এইভাবে বাড়াই তাহলে এটা দেখবো যে 12তম দিয়ে এখানে শেষ হচ্ছে। এটা কিন্তু পরীক্ষা আসবে আপনাদের, যে গ্রাফিক থেকে আসবে না হটস্পট, এই যে এটা দেখেই বুঝতে হবে যে আসলে আপনি কি পারফরমেন্স খারাপ হচ্ছে আপনার টিমের নাকি ভালো হচ্ছে ইটারেশনের মধ্যে। তো যদি নিচে থাকে আইডিয়াল লাইনে তাহলে বুঝতে হবে যে উই আর ডুইং ফাইন, গুড। আর যদি উপরে যায় তার মানে উই ডুইং ব্যাড, তার মানে আমাদেরকে আরো বেশি প্রোডাক্টিভিটি বাড়াতে হবে যদি এর মধ্যে শেষ করতে চাই। তাহলে হয়তো এক সময় গিয়ে আবার এখানে শেষ করলাম, আর না হলে দেখা যাবে যে আসলে একটা বা দুইটা আইটেম আমরা ডেলিভারি দিতে পারলাম না, যেটা নেক্সট ইটারেশনে চলে যাবে। এই জন্য কিন্তু মনে রাখতে হবে, আমরা কি টাইম 10 দিন থেকে 12 দিন করে ফেলবো ইটারেশনের? না, এটা কিন্তু করা যাবে না যে 2 দিন বাড়াই দিলাম, ইটারেশন শেষ করলাম না, আমরা স্পেন রিভিউ হলো না, রেট্রোস্পেক্টিভ হলো না, 2 দিন বাড়াই দিলাম, এটা কিন্তু করা যাবে না। ঠিক আছে? সো এইটা কিন্তু অ্যাজাইলে এইটা সবচেয়ে বেশি ইউজ টুল, বার্ন ডাউন চার্ট প্রোগ্রেস মেজারমেন্টের জন্য। এবং আপনারা যে আমি একটু এখানে ড্র করি, এটা আমি একটা ছবি দেখাতে চাইছিলাম, দেখাতে ভুলে গেছি। সেটা হচ্ছে এরকম থাকে আর কি, পুরো আমি এটা ধরেন ইনফরমেশন রেডিয়েটর, এখানে থাকে প্রোডাক্ট ব্যাকলগ, এখানে থাকে ইটারেশন ব্যাকলগ। ঠিক আছে? যে ওরা তো স্টিকি নোট বা এরকম কিছু ইউজ করে, এখানে আপনার 3টা ধরেন নিছেন। ঠিক আছে? এরপরে এই যে এখানে থাকে হচ্ছে ভেলোসিটি গ্রাফ, আর এখানে থাকে হচ্ছে আপনার বার্ন ডাউন চার্ট। প্রতিদিন এটা আপডেট হবে। স্টোরি
ভেলোসিটি গ্রাফ কোনটা, যে আপনি এই ইয়াতে দিচ্ছেন, ভেলোসিটি তো মনে আছে তাই না? একটা টিম ইটারেশনে যতগুলো স্টোরি পয়েন্ট ডেলিভারি দিতে পারে ওইটাকে ওই টিমের ভেলোসিটি বলা হয়। তাহলে আপনার প্রথম সপ্তাহে ভেলোসিটি আপনি হয়তো প্ল্যান করছিলেন কত, যে আমরা বললাম 50 নিছি, এটা আমাদের প্রথম হচ্ছে কি প্ল্যান্ড। পরে আপনি যখন ইটারেশন শেষ হয়ে গেল তখন আপনি সব যোগ করে দেখলেন যে আসলে দিতে পারেন নাই, হয়তো আপনি হয়তো 40 দিতে পারছেন, তাহলে যে এটা ড্র করলেন এর হচ্ছে অ্যাকচুয়াল কেস। পরের ইটারেশনে আপনি দেখলেন যে হয়তো 40 নিছিলেন এবং আপনি 40ই ডেলিভারি দিতে পারছেন। থার্ডে গিয়ে দেখা গেল যে আপনি আসলে আর একটু ভালো করছেন, আপনি 40 নিছেন কিন্তু আপনি 45 ডেলিভারি দিচ্ছেন। আচ্ছা, এখানে একটা কথা বললাম না, 40 টিসি 45 ডেলিভারি দিচ্ছি, এর মানে কি? ভেলোসিটি বেড়ে গেছে স্যার, হয়তো আরো অতিরিক্ত আমরা কোনো হ্যাঁ, মানে হয়তো এই কোনো নিয়েছি, স্যার। এমন ক্রিটিক্যাল কোনো কাজ আসছে প্রায়োরিটি, যেটা আসলে আমাদেরকে বাধ্য হইতে হচ্ছে। যদিও মানে আমরা অলওয়েজ করি, চেষ্টা করি যে কোনো যাতে নতুন ইটারেশন ব্যাকলগ যখন সেট হয়ে যায় যাতে নতুন কিছু এখানে না ঢোকে, কিন্তু কিছু টাস্ক আছে যেটা আসলে বলে, মানে কি যেন টাস্ক বলে, নামটা একটু ডিফারেন্ট নাম আছে, যে যেটাকে আসলে আপনাকে ইমপ্রুভ করতেই হবে। এবং একটা স্ক্রাম প্র্যাকটিস আছে, স্ক্রাম আইএনসি, সেখানে ওরা বলে বাফার টাইম। বাফার টাইম বলে না, আরেকটা শব্দ আছে, কিন্তু বাফার শব্দটা আছে, বাফার রাখে কিছু। মানে আপনার ধরেন আপনি আপনার টিম আসলে ক্যাপেবল হচ্ছে 50 ডেলিভারি দেওয়ার, কিন্তু আপনি কি নেন, আপনি আসলে 40 বা 45 নেন আর 5 রান রেখে দেন। কারণ কি, দেখা গেছে এর আগের অনেকগুলো ইটারেশন দেখে এই ধরনের প্রশ্ন কিন্তু পরীক্ষা পাবেন। আগে 3টে ইটারেশনে দেখা গেছে যে প্রায় 5টা বা 10, মানে 3 বা 5 পয়েন্টের স্টোরি পয়েন্ট নতুন নতুন অ্যাড হয়। এমার্জেন্সি এমন কাজ চলে আসে যেটা না করে কোনো উপায় থাকে না, তখন কি করে টিম আসলে 5 স্টোরি পয়েন্টের বা 10 স্টোরি পয়েন্টের বাফার রেখে দেয়, ওইটাতে অ্যাড করে দেয়। যখন নতুন আসে তখন ওই বাফারের মধ্যে করে ওরা 50 ডেলিভারি দিয়ে দেয়। বা আমার কাছে যেটা বলতেছি 40 আমরা ডিসাইড করছি, কিন্তু এমন কোনো এমার্জেন্সি কাজ ঢুকে গেছে যেটা আসলে 5 স্টোরি পয়েন্টের ছিল, ফলে আপনি ওটাও ডেলিভারি দিচ্ছেন। সো এখান থেকে কিন্তু আমরা ইজিলি দেখতে পাচ্ছি আমাদের ভেলোসিটির গ্রাফটা। এই কয়েকটা জিনিস আসলে ইয়াতে থাকে। এর সাথে আরেকটা জিনিস থাকে, সেটা হচ্ছে ইম্পেডিমেন্ট লগ। ইম্পেডিমেন্ট লগ বুঝতে পারছি? ইম্পেডিমেন্ট বা অবস্টাকল। এই যে আমরা প্রতিদিন ডেইলি স্ক্রামে বলতেছি যে আমরা এই সমস্যা হচ্ছে, আমার ল্যাপটপ কাজ করতেছে না, বা আমার কাজটা আটকে আছি, আমার কাস্টমারের সাথে কথা বলা দরকার। তাহলে কি হবে, আমি এই ইম্পেডিমেন্ট ব্যাকলগ, কিন্তু এটাও কিন্তু ওয়ান কাইন্ড অফ ব্যাকলগ, যেখানে আপনি ইম্পেডিমেন্ট সবকিছু এখানে ব্যাকলগে রাখছেন। এখানেও 3টা কলাম থাকতে পারে, টু ডু, ডুইং, ডান। সো আপনি এই যে ইম্পেডিমেন্ট নিয়ে এসে এখানে টু ডুতে নিয়ে আসলেন, ডান হওয়ার পর ডানে নিয়ে গেলেন। এই ইম্পেডিমেন্ট ব্যাকলগ কিন্তু অলওয়েজ আপডেট হতে থাকবে, ঠিক আছে? এইটাও একটা থাকে। আবার কি থাকে, ভেলোসিটি থাকে, তারপরে থাকে হচ্ছে বার্ন ডাউন চার্ট, প্রোডাক্ট ব্যাকলগ, ইটারেশন ব্যাকলগ, ঠিক আছে? এই কয়েকটা জিনিস নরমালি ইনফরমেশন রেডিওটারে থাকে। এর বাইরেও আরো টুকটাক জিনিস থাকতে পারে, কিন্তু এরকম সিম্পল থাকে আর কি। আর আমরা একটা কথা কিন্তু বারবার বলতেছিলাম, লো টেক হাই টাচ। এটা এমন বানানো হয় যাতে মানে আমরা টাচ করে করে এটা আপডেট করি। আর সফটওয়্যার ইউজ করলে এগুলো আসলে অটোমেটিক ক্যালকুলেট হয়ে যায়। এই যে বার্ন ডাউন চার্ট আপনি এক্সেলও বানাতে পারবেন, বা ওই যে জিরা টিরা বা যে সফটওয়্যার ওরা ইউজ করে সেখানে অটোমেটিক এসব তৈরি হয়ে যায়। অলরাইট, আমরা বোধহয় একটু পিছিয়ে গেলাম। ওকে, তারপরে এক্সপার্ট জাজমেন্ট। এটা পিএমওকে প্রতিবারই ইউজ হচ্ছে না, সব প্রসেসে এক্সপার্ট জাজমেন্ট আছে, স্পেশালি প্ল্যানিং এ। সো আমরা যখন যখন আমরা সবকিছু সেট করতেছি, এক্সপার্ট জাজমেন্ট আপনাকে হেল্প করবে। এক্সপার্ট জাজমেন্ট মানে কি, আপনার টিমের এক্সপার্টিস, প্রজেক্ট ম্যানেজার বা এইচআর কোচের এক্সপার্টিস, প্রোডাক্ট ওনারের এক্সপার্টিস, তারপরে কনসালটেন্ট, হ্যাঁ, অন্য ডিপার্টমেন্টের লোকজন, বা আপনার টিমের, যেহেতু আমরা ক্রস ফাংশনাল টিম, এখন আমরাই আসলে এক্সপার্ট। সো আমরা অ্যাজ আ টিমের কথা বলতেছি, আমরা আসলে এক্সপার্ট জাজমেন্ট অ্যাপ্লাই করে সমস্ত এগ্রিমেন্ট বা স্কোপ অফ ওয়ার্ক বুঝে নেব। এবং এক্সপার্ট জাজমেন্ট কিন্তু আমরা সব জায়গায় ইউজ করবো, শুধু এখানে না, আরো বিভিন্ন জায়গায় আমরা ইউজ করবো। নেগোসিয়েশন স্ট্র্যাটেজি, কিভাবে আমরা নেগোশিয়েট করবো স্টেক হোল্ডারদের সাথে বা কাস্টমারের সাথে বিভিন্ন টার্মস অফ কন্ডিশন নিয়ে, সেই স্ট্র্যাটেজিগুলো আমাদের সেট করতে হবে। এখানে দেখেন দুইটা আছে। ট্রেডিশনাল প্রজেক্ট অ্যাপ্রোচে an important objective is a clear designation of the project's intended deliverables and how they will be measured and compensated. আর অ্যাজাইলে কি হবে,
the exact deliverables will be variable, তাই না? ডেলিভার কিন্তু ভেরিয়েবল হয়ে যাচ্ছে যেহেতু ওয়েলকাম চেঞ্জ এবং নতুন নতুন আইটেম ব্যাকলগে আসতে পারে, প্রায়োরিটাইজ রিপ্রায়োরিটাইজ হতে পারে। সো এটা কিন্তু ডিফারেন্ট হবে। আর ট্রেডিশনালে কিন্তু আমরা নেগোসিয়েশন করে একদম সেট করি যে আমি আসলে কি ডেলিভারি দেবো, ঠিক আছে? তার চেয়ে যদি এক্সট্রা কাজ করি তাহলে আমাকে কি পরিমাণে কম্পেনসেট দিতে হবে, এভরিথিং ইজ মেনশন ক্লিয়ারলি। কিন্তু অ্যাজাইলে এটা কিন্তু চেঞ্জ হতে পারে। তো সেই স্ট্র্যাটেজিগুলোকে আপনাকে সেট করতে হবে। রিসোর্স ক্যালেন্ডার, হ্যাঁ, কোন রিসোর্স কখন অ্যাভেলেবল, এটা কিন্তু শুধু হিউম্যান রিসোর্স না, যেখানেও বলে দিছে ইকুইপমেন্ট, কোন ইকুইপমেন্ট আপনার প্রজেক্টে কখন লাগবে, সেটা অ্যাভেলেবল আছে কিনা, ম্যাটেরিয়াল, ফ্যাসিলিটিস, সবগুলোর ক্যালেন্ডার আপনাকে অ্যালাইন করতে হবে। এটাকে বলা হচ্ছে রিসোর্স ক্যালেন্ডার। আমরা যারা মাইক্রোসফট প্রজেক্ট ইউজ করছি সেখানে কিন্তু রিসোর্স ক্যালেন্ডার তৈরি করা যায়। প্রতিটা ইকুইপমেন্ট মেশিনের জন্য বানানো যায় এবং রিসোর্সের জন্য বানানো যায়, এবং আপনি সেই অনুযায়ী রিসোর্সকে অ্যাসাইন করতে পারবেন বিভিন্ন টাস্কে। লেসন লার্ন নিয়ে তো আমাদের ক্লিয়ার হচ্ছে, তাই না? যে আমরা যখনই কোনো নতুন কিছু শিখবো, এখানে কিন্তু আমাদের একটা মিস পারসেপশন বা মিস কনসেপ্ট আছে, সেটা হচ্ছে যে মনে হয় লেসন লার্ন সব শেষে গিয়ে করতে হবে, প্রজেক্ট শেষে গিয়ে। এটা কিন্তু না। অ্যাট এনি টাইম ইউ আর লার্নিং সামথিং নিউ, যেটা আপনাকে আপনার পরের কাজে হেল্প করতে পারে, সেটাকে সঙ্গে সঙ্গে ক্যাপচার করতে হবে এবং লেসন লার্ন রেজিস্টারে রাখতে হবে। আর আমরা কিন্তু একটা জিনিস পড়ছিলাম, তাই না? লেসন লার্ন রেজিস্টার এবং আরেকটা কি, লেসন লার্ন রিপোজিটরি। রেজিস্টার হচ্ছে যেটা থ্রু আউট দ্য প্রজেক্ট লাইভ থাকবে, আর প্রজেক্ট শেষে গিয়ে আমরা এই রেজিস্টার থেকে নিয়ে রেপোজিটরিতে রাখবো। রেপোজিটরি হচ্ছে টোটাল অর্গানাইজেশনের নলেজ বেস, হ্যাঁ, নলেজ বেস, যেখানে আপনি আপনার প্রজেক্ট না অন্যান্য প্রজেক্টেরও নলেজ ওখানে শেয়ার করা আছে, যেটা নেক্সট প্রজেক্টগুলোতে নেক্সট প্রজেক্ট ম্যানেজারদেরকে নেক্সট প্রজেক্ট টিমকে হেল্প করবে। আর অ্যাজাইলে কি করি আমরা? অ্যাজাইলে তো একটা সিরিমনি বা ইভেন্টই আছে, তাই না? সিরিমনি তো বুঝতেছি, তাই না? আমরা কিন্তু অ্যাজাইলে বলি সিরিমনি কিংবা ইভেন্ট, এবং স্ক্রামে আমরা বলছিলাম 5টা ইভেন্ট ফলো করা হয়। মনে আছে তো 5টা ইভেন্ট? কারো মনে আছে কি কি 5টা ইভেন্ট? প্রোডাক্ট ব্যাকলগ, ইটারেশন ব্যাকলগ, ইভেন্ট নট আর্টিফ্যাক্ট। স্প্রিন্ট ব্যাকলগ, ডেইলি স্ট্যান্ড আপ। হ্যাঁ, প্রথমটা কি? ইটারেশনটা হচ্ছে মেইন কন্টেইনার ইটারেশন। এই কন্টেইনারের ভিতরে 4টা, এটা হচ্ছে একটা ইভেন্ট ইটারেশন, যেটা 2 সপ্তাহের বা 1 সপ্তাহ বা 4 সপ্তাহের হয়। আর তার ভিতরে 4টা কি থাকে? ইভেন্ট বা সিরিমনি থাকে। 1 নম্বর হচ্ছে কি, ইটারেশন প্ল্যানিং, শুরুতে হয় প্রজেক্টের ইটারেশন শুরুতে। তারপরে প্রতিদিন হয় ডেইলি স্ক্রাম। তারপরে লাস্টের দিন আবার 2টা হয়, একটা স্প্রিন্ট রিভিউ বা ডেমোস, একটা হচ্ছে রেট্রোস্পেক্টিভ। সো রেট্রোস্পেক্টিভ উদ্দেশ্যই হচ্ছে আমরা এই ইটারেশনে যা শিখলাম, হোয়াট ওয়েন্ট ওয়েল, হোয়াট ওয়েন্ট রং, কিংবা আমরা যে 4L ইউজ করতে পারি, তাই না? কি শিখছি আমরা, কি ল্যাক হচ্ছে, কি লাইক করছি আমরা, এবং লং ডগ, এবং আরো অনেক টেকনিক আছে। আবার অনেকে আবার 1 ওয়ার্ড ইউজ করে, একটা ওয়ার্ডে বলেন যে এখানে আমরা আসলে লাস্ট ইটারেশনে আমাদের এক্সপিরিয়েন্সটা কি, অনলি 1 ওয়ার্ড। কেউ হয়তো বললো লাইক, হ্যাঁ, কেউ বললো হয়তো যে এক্সেলেন্ট, হ্যাঁ, কেউ বললো ব্যাড। আবার ওরা কিন্তু অনেক ধরনের ইউজ করে, ওই যে আসলে আমাদের স্টার, বিভিন্ন সাইন আছে না, তারপর যে থামস আপ, এই ধরনের কিন্তু অনেক আইকন পাওয়া যায় বা স্টিকি নোট পাওয়া যায়, সেগুলো ওরা ইউজ করে। অ্যাজাইলে কিন্তু একটা বিষয় হচ্ছে ফান এবং এনগেজমেন্ট। হ্যাঁ, তারা আসলে প্রজেক্টটা ফানের মাধ্যমে করার চেষ্টা করে, যাতে অলওয়েজ কিছু ফান আইটেম থাকে, এনগেজমেন্ট আইটেম থাকে, এবং খুব কালারফুল যাতে হয়। আমরা ট্রেডিশনাল প্রজেক্ট প্রাইসে খুব একটা কালারফুল হয় না, যদি অ্যাজাইলে দেখবেন মানে ওরা চায় যে বিভিন্ন কালার এবং সবকিছুতে কালারফুল করার চেষ্টা করে। গো লাইভ ব্ল্যাক আউট, আমি মনে হয় অলরেডি কথা বলে ফেলছি, সেই জিনিসটা এখানে আছে। ব্ল্যাক আউট এবং গো লাইভ দুটো কেন করা হয় এবং কখন করা হয়, এবং এখানে অ্যাজাইলে কি করা হয় এবং ট্রেডিশনালে কি হয়, এটাও এখানে বলা আছে। আচ্ছা, গাইডলাইন টু পার্টিসিপেট ইন নেগোসিয়েশন। আচ্ছা, আমরা যারা প্রজেক্টে কাজ করি, হ্যাঁ, ট্রেডিশনাল প্রজেক্ট ম্যানেজমেন্টে বেশিরভাগ ক্ষেত্রে নেগোসিয়েশন করে হচ্ছে কারা? প্রাইভেট সেক্টরে প্রকিউরমেন্টে যারা থাকে, হ্যাঁ, প্রকিউরমেন্ট টিম।
কিন্তু আসলে সবসময় খেয়াল করবেন এই প্রকিউরমেন্ট টিমের সাথে কিন্তু অবশ্যই প্রজেক্ট টিমের লোকজন থাকতে হয়, প্রজেক্ট ম্যানেজার বা প্রজেক্ট টিমের লোকজন যারা টেকনিক্যালি বা অন্যান্য বিষয়ে প্রকিউরমেন্ট যে ম্যানেজার আছে তাকে হেল্প করে। সো দ্যাটস ওয়াই আপনি যদি এরকম কিছুতে পার্টিসিপেট না করেন তাহলে আসলে বুঝতে পারবেন না যে ওখানে আসলে কি খেলা চলে নাকি, মানে হোয়াট কাইন্ড অফ গেম চলতে থাকে ওই যখন নেগোসিয়েশন হয় আপনার ভেন্ডরের সাথে ইয়ার আপনার অর্গানাইজেশনের। তো দেখবেন যে কি কি নানান ধরনের কাহিনী হয় আর কি। তো এটা দেখবেন এখানে অনেক ধরনের টেকনিকও ইউজ করা হয় এবং দেখবেন যে প্রোকোমেন্টের লোকজন বিশাল এক্সপার্ট হিসেবে ব্যাপারে। সো আপনারও আসলে এটা স্কিল থাকতে হবে, নাহলে আসলে আপনি আপনার বিষয়গুলোকে মানে ক্লিয়ারলি নিয়ে আসতে পারবেন না, সেখান থেকে হয়তো আপনি লুজার হয়ে যাবেন। সো সেই জন্য আপনাকে আসলে নেগোসিয়েশন স্কিল গ্রো করতে হবে, শুধু প্রজেক্ট ম্যানেজার না, প্রজেক্ট টিমের লোকজনকে অনেক সময় ইনভলভ হতে হয়, তাদেরকে ওইটা স্কিল গ্রো করতে হবে। ডেলিভারেবল মাইলস্টোন নিয়ে আপনি যাতে ঠিক মতো নেগোশিয়েট করতে পারেন, রিস্ক এবং ইস্যুস স্মার্ট যা আপনি অ্যাপ্লাই করতে পারেন, এইসব জিনিসকে মাথায় রাখতে হবে। তাহলে আমরা যে একদম শেষে চলে আসছি, প্রজেক্ট এগ্রিমেন্ট অবজেক্টিভ। কেন আমরা প্রজেক্ট এগ্রিমেন্ট নেগোশিয়েট করতেছি? যাতে আসলে আমরা ক্লিয়ারলি বুঝতে পারি যে আমাদের কাস্টমার অ্যাকসেপ্টেন্স ক্রাইটেরিয়া কি, ডেফিনেশন অফ ডান কি, ঠিক আছে, সেটা যাতে আমরা ক্লিয়ারলি বুঝতে পারি হোয়াট ইজ স্কোপ অফ ওয়ার্ক, এবং ওই ডেলিভারিগুলো দিলে কাস্টমারের যে অবজেক্টিভ মিট হবে এবং অ্যাকসেপ্টেন্সের মিট হবে সেটা যাতে আমরা ক্লিয়ারলি বুঝতে পারি। সেটার জন্য আমরা আসলে এই যে এই সেকশনটা করলাম। এখন নর্মাল ট্রেডিশনাল প্রজেক্ট ম্যানেজার আমরা কি করি? হ্যাঁ, ইজ ডেলিভারেবল ইজ আইডেন্টিফাইড, যে কি কি আমাদের ডেলিভারি দিতে হবে এবং প্রতিটা অ্যাকসেপ্টেন্স ক্রাইটেরিয়া আমরা আইডেন্টিফাই করি। এবং এই জিনিসটা কোথায় থাকে, কারণ মনে আছে কোন ডকুমেন্টে এটা থাকে? স্কোপ স্টেটমেন্টে। স্কোপ স্টেটমেন্টে কিন্তু দুইটা বিষয় থাকে, মেইনলি হচ্ছে ডেলিভারেবল, সব কাজের ডেসক্রিপশন এবং অ্যাকসেপ্টেন্স ক্রাইটেরিয়া। আর অ্যাজাইলে আমরা কি করি? অ্যাজাইলে কিন্তু একটা কথা বলছিলাম আমি, সেটা হচ্ছে ইউজার স্টোরি যখন আমরা লিখি অ্যাজাইলে দুইটা টার্ম ইউজ হয়, একটা হচ্ছে অ্যাকসেপ্টেন্স ক্রাইটেরিয়া, একটা হচ্ছে ডেফিনেশন অফ ডান। ইউজার স্টোরি যখন লিখি আমরা, ইউজার স্টোরি তো কি লিখি, এখানে নাম্বার থাকে, এখানে পয়েন্ট থাকে, আর এখানে আমরা অ্যাজ এ রোল I want to do so that I can get this value or benefit। আর পিছনে কিন্তু থাকে হচ্ছে অ্যাকসেপ্টেন্স ক্রাইটেরিয়া, যে তিনটা অ্যাকসেপ্টেন্স ক্রাইটেরিয়া যদি মিট হয় তাহলে এই যে ইউজার স্টোরি প্রোডাক্ট ওনার কিংবা কাস্টমার রিপ্রেজেন্টেটিভ কিংবা কাস্টমার অ্যাকসেপ্ট করবে। আর ডেফিনেশন অফ ডান কি? ডেফিনেশন অফ ডান হচ্ছে সে ফুল ইটারেশনে শুধু এটা না যে অ্যাকসেপ্টেন্স ক্রাইটেরিয়া মিট করছে, এটা না, অ্যাকসেপ্টেন্স ক্রাইটেরিয়া মিট করছে যদি আমি ইউজার স্টোরি লেভেলে ডেফিনেশন অফ ডান বলি। আচ্ছা, অ্যাজাইলে ডেফিনেশন অফ ডান হয় প্রতিটা লেভেলে, ইউজার স্টোরি লেভেলে হয়, তারপর হচ্ছে ইটারেশন লেভেলে হয়, রিলিজ লেভেলে হয়, ঠিক আছে। সো এখানে আমরা কি বলি ডেফিনেশন অফ ডানে, যে সব অ্যাকসেপ্টেন্স ক্রাইটেরিয়া মিট হতে হবে, এক। দুই নম্বর হচ্ছে যে কাজগুলো আমরা করছি, যে ইউজার স্টোরিটা কমপ্লিট করছে, এটা ডকুমেন্টেড হতে হবে, যতটুকু ডকুমেন্ট আমরা অ্যাজাইলে প্রেফার করি বা কাস্টমার চাইছে, ঠিক আছে। এবং এটার সাথে যদি আরো কোনো আরেকটা থাকতে পারে, ধরেন প্রোডাক্ট ওনার অলরেডি দেখে এটা ভেট করে ফেলছে যে হ্যাঁ ইট ইজ ওকে, এটা তো আমরা বুঝতে পারছি না। প্রোডাক্ট ওনার কিন্তু যখন আমরা স্পিন রিভিউ করি, আগেও বলছিলাম যে সেই সময় প্রোডাক্ট ওনার এসে বললো যে আর এটা তো হয় নাই। প্রোডাক্ট ওনার কিন্তু থ্রু আউট দ্য ডেভেলপমেন্ট সাইকেল ইটারেশনে প্রোডাক্ট ওনার আপনার সাথে থাকবে এবং আপনি মাঝে মাঝে তাকে দিয়ে ভেরিফাই করে নেবেন যে সবকিছু মিট করছে কিনা, ডেফিনেশন অফ ডান ফুলফিল করছে কিনা। সো ডেফিনেশন অফ ডানে সব এক্সপিরিয়েন্স ক্রাইটেরিয়া মিট করছে কিনা, তারপর ডকুমেন্টেশন হয়েছে কিনা, প্রোডাক্ট ওনার অলরেডি এটা ভ্যালিডেট করছে কিনা, এই সব কিছু মিলে এই ইউজার স্টোরি ডেফিনেশন অফ ডান হতে পারে। আবার পুরো ইটারেশনের একটা ডেফিনেশন অফ ডান হতে পারে, আবার ফুল রিলিজের ডেফিনেশন অফ ডান হতে পারে। যেমন ওই রিলিজের সমস্ত ইউজার স্টোরি ডেলিভারি হয়েছে কিনা, সমস্ত ক্রাইটেরিয়া মিট হয়েছে কিনা, তারপরে প্রোডাক্ট ওনার সবকিছু চেক করছে কিনা, ডকুমেন্টেশন হয়েছে কিনা, তারপরে হচ্ছে ইভেন পুরা রিলিজের ডেফিনেশন অফ ডানে থাকতে পারে যে 2 মাস ধরে প্রোডাক্টটা রান করবে কিন্তু সে ক্রিটিক্যাল লেভেলের বা মেজর লেভেলের কোনো ফল্ট দেখা দিবে না। যদি হয় তাহলে আমরা বলবো এটা ডেফিনেশন অফ ডান মিট করছে আমাদের টোটাল রিলিজের, ঠিক আছে। সো আমাদের যে প্রজেক্ট এগ্রিমেন্টে এই সব জিনিসগুলোকে একদম ক্লিয়ারলি
ডিফাইন করতে হবে। সো আজকে আমরা এখানে শেষ করি। সো 3টা আমরা টপিক পড়তে পারলাম। নেক্সট ক্লাসে ইনশাআল্লাহ বাকি 4টা আমরা শেষ করতে পারবো ইনশাআল্লাহ। সো আজকে ক্লাস এখানে শেষ।